ডায়াবেটিসকে কি রিভার্স করা সম্ভব? স্ট্রেস অ্যাংজাইটি কিভাবে কন্ট্রোল করব? কোলেস্টেরল কি করে কমাবো? ঠিক সময় খাবার না খেলে কি কোনো ক্ষতি হতে পারে? টাইম মতো খাবার না খেলে কিন্তু আলসার হওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকে যায়, পেপটিক আলসার। একটাই জল বলছি, সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমকে অনেক বেশি উন্নত করবে। আদা, জিরে এবং পুদিনা পাতা, এই তিনটেকে ভালো করে ফোটাতে হবে। সেক্সুয়াল হেলথের সঙ্গে ডায়েটের কি সম্পর্ক আছে? পাকা কলায় ম্যাগনেসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে, এটাও কিন্তু পারফরমেন্স উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের দেশীয় ঘরোয়া কি খাবার সুগারকে কন্ট্রোল করে? সকালবেলা আপনারা যদি এমটি স্টমাকে মেথি জলটাকে প্রাধান্য দিতে পারেন। কোন ধরনের খাবার হার্টে ব্লকেজ কমাতে সাহায্য করে? রিফাইন্ড অয়েলটা একটু অ্যাভয়েড করুন। এই হার্টের সমস্যাকে রিভার্স করতে বা এই যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্ল্যাক্স সিডস খুব গুরুত্বপূর্ণ। উষ্ণ গরম জলে রাত্রেবেলা 1 টিস্পুন দারচিনি গুলে যদি খাওয়া যেতে পারে, এটা কিন্তু সাইকেল রেগুলার করতে। কিডনি তাহলে ভালো রাখতে গেলে কি প্রচুর পরিমাণে জল খেতে হবে? কখনো না, কোনোদিনও না প্রচুর পরিমাণে। অনেকে কি করছে, ব্রেকফাস্টের সাথে সাথে চা খাচ্ছে। ব্রেকফাস্ট করছে, চা খেয়ে নিল। চায়ে উপস্থিত ট্যানিন এবং কফিতে উপস্থিত ক্যাফাইন, এগুলো কিন্তু ওই যেই খাবারগুলো খাচ্ছেন তাতে উপস্থিত যে মাইক্রোনিউট্রিশন, সেইগুলো কিন্তু শোষণে বাধা দান করবে। চা বা কফি যদি আপনাকে খেতেই হয়, ব্রেকফাস্ট করার ঘন্টাখানিক পরে খান বা ঘন্টাখানিক আগে খান। আমি পেশেন্টদের যেটা বলি সেটা আমি অন ক্যামেরা বলে দিচ্ছি। হ্যালো এন্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড ডায়েট পডকাস্ট উইথ সৌরভ। দেখুন, আজকের আমাদের এপিসোড ডায়েট নিয়ে। কি বললেন? আবার ডায়েট? আগে না, এবারের ডায়েটের এপিসোডটা কিন্তু একটু অন্যরকম। অন্যরকম কেন বলুন তো? অন্যরকম হচ্ছে, ডায়েটের অনেকগুলো দিক আছে, তো তার মধ্যে বেশ কিছু দিক আছে যেগুলো আমরা অলরেডি ছুঁতে পারিনি। আমরা ডায়েটের বিভিন্ন রকমের আলোচনা করেছি, কিন্তু এই অংশটা আমরা সেই অর্থে অ্যাড্রেস করতে পারিনি। তাই আজকে আবার ডায়েটের এপিসোডের অবতারণা। আর আপনারা প্রত্যেকেই জানেন, আমার নিজের একটু ডায়েট সম্পর্কে বেশি আগ্রহ আছে। সেই জন্যই যখনই কোনো এলিজিবল মানুষকে পাই, যিনি তার বিষয়টা খুব ভালো করে জানেন, তখনই আমার মনে হয় সেই মানুষটাকে কোনো মতে ম্যানেজ করে আমার উল্টো দিকে চেয়ারটা এনে বসাই, তাকে প্রশ্ন করি সেই প্রশ্নগুলো যেগুলো আপনাদের মনে থাকে। তেমনই একজনকে আমি আজকে আমার সঙ্গে পেয়ে গিয়েছি। তার ব্র্যান্ডের নাম ইউ অ্যান্ড ইয়োর নিউট্রিশনিস্ট। আমার আজকের অতিথি চন্দ্রিমা। চন্দ্রিমা, ওয়েলকাম টু দ্য শো। প্রথমেই যেটা দর্শকদের জন্য জানিয়ে দেওয়া দরকার, দেখো ডায়েটিশিয়ান প্রচুর এখন সোশ্যাল মিডিয়ার বাজারে, তাই না? তুমি আমাকে বলো যে তুমি যে নিজেকে ডায়েটিশিয়ান বলো, তুমি কি বিষয় নিয়ে পড়াশুনো করেছো? তোমার ডায়েটিশিয়ান হিসেবে অভিজ্ঞতা কীরকম, নিউট্রিশনিস্ট হিসেবে অভিজ্ঞতা কীরকম, এবং তুমি এখন কোথায় কোথায় কনসালটেন্সি করো? আচ্ছা, নমস্কার সকলকে। আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমা। আমি দীর্ঘ 12 বছর ধরে এই প্রফেশনে রয়েছি। 11-12 নিউট্রিশন ছিল, তারপর ভাবলাম যে না, নিউট্রিশনটাকেই নিজের পেশা বানানো যাক। তারপর বিএসসি করলাম নিউট্রিশন নিয়ে, তারপর এমএসসি করলাম DCNM অর্থাৎ ডায়েটেটিক্স কমিউনিটি নিউট্রিশন ম্যানেজমেন্ট নিয়ে, এবং তারপর NRS মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ করলাম এবং ডায়াবেটিস এডুকেটর কোর্সও করেছি বম্বে মোহনস ডায়াবেটিস থেকে। এবং তারপর ফ্রিল্যান্সার হিসেবে একটি কোম্পানিতে কাজ করতে করতে আমি ভাবলাম আমি তো নিজেই প্র্যাকটিস করতে পারি। বিভিন্ন রকম কেস আমি কিন্তু সবসময় পাই। তারপর ছোট্ট করে ক্ষুদ্রভাবে আমার প্র্যাকটিসটা শুরু হয়। এখন আমি উত্তর 24 পরগনা থেকে সাউথ কলকাতা অবধি টোটাল 5টা ক্লিনিক করছি। হাবড়া, বারাসাত, দমদম, শ্যামবাজার, ওইদিকে গীতাঞ্জলি মেট্রোর কাছাকাছি একটি চেম্বার রয়েছে। তো এতগুলো চেম্বারে আমি ভিজিট করি। ইভেন আমার কাছে শুধুমাত্র ওয়েট রিডাকশন বা ওয়েট গেইন নয়, যেহেতু আমি ক্লিনিক্যাল পার্টটা দেখি, পেশেন্টের ডায়াবেটিস বলুন, PCOS বলুন, থাইরয়েড বলুন, সব কিছু কীভাবে ক্লিনিক্যালি ম্যানেজ করা যায়, আমি কিন্তু সেটা একদম 100% দিয়ে চেষ্টা করি যাতে পেশেন্টরা বেটার অ্যান্ড বেটার রেজাল্ট পায়। আপনি যেহেতু আমার পেজের কথাটা উল্লেখ করলেন, আমার পেজে প্রচুর পেশেন্টের এরকম ফিডব্যাক আছে। ঠাকুরের আশীর্বাদে বলতে পারেন আমি সকলকে একদম 100% দিয়ে হেল্প করে চলেছি, ইভেন আবারও করব। তাহলে আমরা শুরু করে দিই। একদম। ইদানিং প্রায় প্যান্ডেমিকের মতো প্রচন্ড ফাস্ট বাড়ছে, সেটা হচ্ছে ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। প্রচুর মানুষ মেডিসিনস নিচ্ছেন, প্রচুর উন্নত মেডিসিনসও আছে, কিন্তু প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিসকে কন্ট্রোল করা কি আদৌ সম্ভব?
দেখুন দাদা, একটা কথা আমি বলবো, ডায়াবেটিসের এমন অনেক খাবার আছে যেগুলো আপনারা সবার আগে দেখতে হবে যে ডায়াবেটিসটা 3 প্রকার: টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের ইনসুলিন বেরোচ্ছে না, মানে বাইরে থেকে ইনসুলিন ইনজেক্ট করতে হচ্ছে। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে যতটুকু ইনসুলিন বেরোচ্ছে সেটা প্রপারলি কার্যকরী নয়। এবং জেস্টেশনাল ডায়াবেটিস যেটা হচ্ছে প্রেগনেন্সিতে হচ্ছে, ঠিক আছে। কিন্তু আজ থেকে আমরা যদি 15 বছর আগে চলে যাই, আমাদের মধ্যে কিন্তু ডায়াবেটিসের প্রবণতা ছিল না, আবারও ঘুরে ফিরে আসছে লাইফস্টাইল। এবার যখন লাইফস্টাইল, তখনই ডায়েটিশিয়ানের একটা রোল প্লে করবে। তো আমি বলবো যে ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে মেথি ওয়াটার। সকালবেলা আপনারা যদি এমটি স্টমাকে মেথি জলটাকে প্রাধান্য দিতে পারেন, মেথি ওয়াটারের মধ্যে রয়েছে গ্যালাক্টোমানান এবং কিছুটা ফাইবার, এটা কিন্তু আমাদের ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়িয়ে তুলবে। কনসিস্টেন্সির সাথে যদি মেথি জল খেতে পারেন, আপনার ফাস্টিং সুগার লেভেল কমবেই কমবে, ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো, আমলকি, ভিটামিন সি, এটাও কিন্তু সুগারকে স্পাইক হতে দেয় না। রেগুলার যদি আমলা জুস রাখা যেতে পারে, সেটাও কিন্তু গুড আপনার হেলথের জন্য। 3 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে চিয়া সিড অথবা বেজেল সিড ওয়াটার। এগুলো কিন্তু গুড ফ্যাটের একটা সোর্স, ওমেগা 3 ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের মধ্যে রয়েছে। তো রেগুলার যদি আপনারা যদি একটু সময় করে ওই জলটাকে প্রাধান্য দিতে পারেন, হয়তো আপনি খুব ব্যস্ত, একটু লেবু মিশিয়ে খেয়ে নিলেন, আপনি যদি ডায়াবেটিস, আপনার কিন্তু সুগারটা কিছুটা হলেও কন্ট্রোল করবে। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার SMBG, সেলফ ব্লাড গ্লুকোজ মনিটরিং। যদি আপনি ডায়াবেটিস হন, সপ্তাহে 2 দিন আপনি টেস্ট করুন, ফাস্টিং ব্লাড সুগার, পিপি ব্লাড সুগার। তাহলে কি আপনি নিজেই আপনারটা মনিটর করতে পারছেন। মেডিকেশন ঠিক আছে, ডায়েটিশিয়ানের ডায়েট ঠিক আছে, এটা আপনি সেলফ কিন্তু নিজেকে চেঞ্জ করতে পারছেন। এগুলো খালি পেটে আপনি যদি খেতে পারেন, আপনার সুগারটাকে কিন্তু অটোমেটিক্যালি অনেকটাই কন্ট্রোলে আনা যাবে, আনা পসিবল। আচ্ছা, আমাদের দেশীয় ঘরোয়া কি কি খাবার সুগারকে কন্ট্রোল করতে? হ্যাঁ, এবার আমি একটা খাবারের কথায় যদি আসি, আমাদের খাদ্যে টোটাল 6খানা উপাদান: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার, ঠিক আছে। তো কার্বোহাইড্রেট ব্রেকডাউন হয়ে আমাদের ইনস্ট্যান্ট শক্তি দিচ্ছে, প্রোটিন ব্রেকডাউন হয়ে অ্যামিনো অ্যাসিড দিচ্ছে, ফ্যাট ব্রেকডাউন হয়ে ফ্যাটি অ্যাসিড দিচ্ছে। এবার এগুলো হচ্ছে ম্যাক্রো নিউট্রিশন, মানে বড় নিউট্রিশন। এবার যদি ছোট নিউট্রিশনের কথায় আসি, সেটা হচ্ছে ভিটামিন এবং মিনারেল। তো বক্তব্য হচ্ছে দেশীয় খাবার। দেশীয় খাবারে আমরা রাখি না লো ক্যালোরি নিউট্রিশিয়াস খাবারগুলো, যেরকম বিভিন্ন রকম শাকসবজি রাখতে পারি, লাউ শাক, মেথি শাক, বা যেরকম সবজি, যেরকম লাউ, শসা, পেঁপে, ঝিঙে, বরবটি, বিনস, উচ্ছে, বেগুন, শিম, কাঁচকলা। এছাড়া অ্যান্টি অক্সিডেন্ট যেরকম কালারফুল সবজি, ধরুন গাজর রাখা যেতে পারে, বিট রাখা যেতে পারে, বা টমেটো রাখা যেতে পারে। এগুলো কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট। ইভেন আপনি চাইলে গ্রিন টিও খেতে পারেন, এটাও কিন্তু আপনার ডায়াবেটিসে কন্ট্রোল করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার আসি কার্বোহাইড্রেটের ব্যাপারটা। যখন আমি আলোচনা করলাম, কার্বোহাইড্রেট 2 রকমের হয়, একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেটগুলোর মধ্যে কি কি আছে? গ্লুকোজ, মধু, চিনি, সিরাপ, গুড়, ভাজা খাবার, ঠান্ডা পানীয়। এগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, মানে এগুলো যখনই আপনি খাবেন চট করে ব্লাড সুগারটা আপনার রক্তে বেড়ে যাবে, ঠিক আছে। আপনি চিনি মুখে দিলেন, ডাইরেক্টলি সুগারটা বেড়ে গেল। কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট কি কি? ভাত, রুটি, চিড়ে, মুড়ি, ওটস, পাস্তা, ম্যাগি, নুডলস, এগুলো খেতে হবে। বাট আপনার সুগার কতটা আছে, আপনার ওয়ার্ক অ্যাক্টিভিটি কীরকম, আপনি সারাদিনে কতটা স্ট্রেস নিচ্ছেন, সব কিছুর ওপর ডিপেন্ড করে হবে আপনার কাস্টমাইজড ডায়েট গাইডলাইন। বুঝতে পারলেন? হতে পারে আমার ক্ষেত্রে একরকম সুগার, ওনার ক্ষেত্রে, বা প্রত্যেকেরটা আলাদা আলাদা। তো প্রত্যেকের খাদ্য তালিকা কিন্তু তার সমস্ত কিছুর ভিত্তিতে হয়, তার হাইট, ওয়েট, সুগারের প্যারামিটার, তার স্ট্রেস লেভেল, তার ওয়ার্ক অ্যাক্টিভিটি, তার ওয়ার্ক লোড। মেনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেই খাবারের জিআই ভ্যালু অনেক বেশি। জিআই ভ্যালু মানে যেই খাবার খেলে চট করে ব্লাড সুগার বেড়ে যায়, সেটা আমি বললাম, সেই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। খাদ্য তালিকায় স্যালাডস, টক দই, বা বিভিন্ন রকম ভেজিটেবলস, এগুলো খাদ্য তালিকায় শক্ত হাতে প্রাধান্য দিতে হবে। আপনি নিজের সুগার নিজেই কন্ট্রোল করতে পারবেন, একদম বলে দিতে পারি, যদি এগুলো আপনি মেনে চলেন তবেই। আচ্ছা, ডায়াবেটিস তো বলে ইজ এ কন্ডিশন, যেটা নাকি কোনোদিন সারে না। ডায়াবেটিসকে কি রিভার্স করা সম্ভব? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। দেখুন, সবার আগে জানতে হবে ডায়াবেটিসটা কি।
আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন হরমোন রিলিজ হয়। ডায়াবেটিস হলে ওই প্যানক্রিয়াসের বিটা সেল ঠিকঠাকভাবে কাজ করছে না, ঠিক আছে, ওটা খারাপ হয়ে গেছে অলরেডি। হয়তো টাইপ 1-এর ক্ষেত্রে কিছুটাই রিলিজ হচ্ছে না। মানে ইনসুলিনের কাজটা কি আগে বলি, ইনসুলিন কিসে কাজে লাগে? এই যে আমরা যে খাবারগুলো খাচ্ছি, ভাত, রুটি, চিড়ে মুড়ি যাই খাই না কেন, সেগুলো ব্রেকডাউন হয়ে সুগার হচ্ছে, সেই সুগারগুলোকে নিয়ে ইনসুলিন ধরে ধরে কোষের ভেতর প্রবেশ করাচ্ছে। এবার যখন আমার ইনসুলিন বেরোচ্ছে না, আমার ইনসুলিন যখন অ্যাক্টিভ নয়, তখন কি হবে? ওই যে ব্রেকডাউন হওয়া সুগারগুলো রক্তেই ঘোরাফেরা করতে থাকবে, মানে রক্তেই সুগারটা বাড়তে থাকবে। এবার কি হয়, একটা জিনিস পসিবল, যেটা হচ্ছে আপনি যদি প্রপার ওয়েতে কোঅপারেট করতে পারেন, যে আমি পারবো, আমি করব, আমি সেলফ ব্লাড গ্লুকোজ মনিটরিং করব, আমি প্রপার ডায়েটিশিয়ানের ডায়েট মেনে চলবো, আমি রোজ দিন ওয়ার্ক অ্যাক্টিভ, মানে আপনি ডিসিপ্লিন লাইফ লিড করবেন যদি পারেন। যদি কেউ পারে তাহলেই সম্ভব। ডায়াবেটিস যাদের আছে মোটামুটি ভাবে অনেকগুলো খাবার অলরেডি তুমি বাদ দিয়ে দিলে জীবন থেকে, তো ডায়াবেটিস যাদের আছে তারা কি ফল খেতে পারে? ফল, হ্যাঁ, এই ফলের ব্যাপারটা একটু আসি। ওই যে আবারও বললাম, গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লাইসেমিক লোড যেই সমস্ত ফলগুলোতে অনেক বেশি থাকে। কি কি ফল? যেরকম আনারসের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, যেরকম তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, যেরকম আঙুর ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। তারপর আসি আম, কলা, নারকোল, সবেদা, আখের রস। হ্যাঁ, এই খাবারগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। আমি বলছি না বাদ দেওয়া যাবে। অনেকেই আমায়, অনেক পেশেন্টরা এসে জিজ্ঞেস করে, দিদি আমি আম বড্ড ভালোবাসি, আম ত্যাগ করতে পারবো না। তখন আমি তাকে একটাই কথা বলি, আপনি কখন খাবেন, কতটুকু খাবেন এবং কোন সময় খাবেন সেটা ইম্পর্টেন্ট। সকালের ব্রেকফাস্টে যদি আমি কার্বোহাইড্রেটকে স্কিপ করি, ধরুন রুটি খাচ্ছে বা ওটস খাচ্ছে কেউ, সেই ক্ষেত্রে আমি বললাম এগুলো স্কিপ করে তুমি 2 টুকরো আম খাও, তাহলে কিন্তু জিনিসটা ব্যালেন্স হয়ে গেল। তুমি রুটিটাও খেলে বা তুমি ভাতও খেলে, তার সাথেও 2 পিস আম খেলে, তার মানে কি হলো, ওদিক থেকেও কার্বোহাইড্রেট লোড হলো, এদিক থেকেও ওই অটোমেটিক্যালি সুগারটা বাড়বে। কারণ এই দিকটায় স্যাক্রিফাইস করলে ওই দিকটা নেওয়া যাবে, ওই দিকটা স্যাক্রিফাইস করলে এই দিকটা, ব্যালেন্সটা তোমাকে করতে হবে। এটা হচ্ছে সব থেকে বড় কথা। তার জন্য আবারও বলছি, 3 মাস পর পর HbA1c সুগারের 3 মাসের গড় দেখাটা জরুরি। এবং ফাস্টিং পিপি, একটা গ্লুকোমিটার কিনতে হবে। সপ্তাহে অন্তত 2 বার বা 3 বার ফাস্টিং ব্লাড গ্লুকোজ ডেট দিয়ে আমি লিখে রাখলাম, খালি পেটে এটা এলো, ভরা পেটে এটা এলো। তাহলে তোমার যদি ডায়াবেটিস থাকে তুমি কিন্তু ইজিলি ম্যানেজ করতে পারবে। আচ্ছা, এমন কোনো খাবার দাবার আছে যেগুলো খেলে হুট করে, ও তুমি বললে গ্লাইসেমিক ইন্ডেক্স যেগুলো বেশি, সেগুলো খেলে হুট করে, হ্যাঁ, হুট করে বেড়ে যাবে সুগারটা। হ্যাঁ, তবে একটা কথা বলি, যেরকম অনেকে মিষ্টি পছন্দ করে, আমায় বলে সেটাই আমি জানি, এটা একটা কি বলবো, আত্মার তৃপ্ততার জায়গা, হ্যাঁ কি না? তো আমি সেটাই বলবো যে আমি তো কারোর আত্মায় কষ্ট দিতে পারি না, ফ্র্যাঙ্কলি বলছি। আমায় রাত্রি 10টার সময় কোনো পেশেন্ট ফোন করে জিজ্ঞাসা করছে, দিদি একটা মিষ্টি খাবো? তো তখন আমার না বড্ড অপরাধী লাগে নিজেকে। আমি অ্যাজ আ ডায়েটিশিয়ান আমি তাকে, না আপনি খাবেন না, তখন আমি জিনিসটা এরকম করি। একটা জিনিস করা যাবে, সমস্ত রকম ড্রাই ফ্রুটস, যেরকম ফ্ল্যাক্স সিডস, পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস বা সমস্ত রকম সিডস এবং নাটস ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিলাম, মিক্সিতে গুঁড়ো করে নিলাম, তার সাথে গুড় পাতা অথবা স্টিভিয়া অ্যাড করে দিলাম, গোল গোল লাড্ডু করে নিলাম। যদি খুব সুইট ক্রেভিংস জাগে ওটা খাও, কিন্তু রসে ভরা মিষ্টি, সেটা তো সুগার বাড়বে। এই জায়গাটা একটুখানি কন্ট্রোল করতে হবে। ওটাও মিষ্টি, বাট ওই মিষ্টির নিউট্রিশন বেনিফিট অনেক আছে। ওই মিষ্টিটা অতটাও ক্ষতি করবে না একটা রসগোল্লা যতটা ক্ষতি করবে, এটাই, আর কিছু না। এই জিনিসটা মানলে পরে আমি বলবো ঠিক আছে। আর এখন তো অনেক হেলদি অপশান আছে না, ড্রাই ফ্রুটস লাড্ডু আছে, ড্রাই ফ্রুটস মিষ্টি আছে, কিন্তু রসটা অ্যাভয়েড করতে হবে। ওটা চিনির গোলা, চিনিতে শুধুমাত্র সুগার, ইজ নো নিউট্রিশন, অনলি সুগার। যত সুগার খাবে তত সুগার বাড়বে, তখন ডায়াবেটিস রেটিনোপ্যাথি, ডায়াবেটিস নেফ্রোপ্যাথি, ডায়াবেটিস কিডনি সংক্রান্ত প্রবলেম, ডায়াবেটিস যুক্ত চোখের প্রবলেম, ডায়াবেটিস যুক্ত নার্ভের সমস্যা। এই জন্য সুগার নিয়ে একটা মানুষ 30 বছর বাঁচতে পারে, 50 বছর অবধি বাঁচতে পারে, ওটা কোনো ব্যাপার না। টাইপ 1 ডায়াবেটিস, সোনাম কাপুরের টাইপ 1 ডায়াবেটিস, স্বামী বিবেকানন্দের টাইপ 1 ডায়াবেটিস ছিল, ঠিক আছে? তো এই টাইপ 1 ডায়াবেটিস নিয়ে মানুষ কিন্তু সার্ভাইভ করতে পারে না যে তা না। আচ্ছা, যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাহলে কোন ধরনের খাবার খাওয়া উচিত না?
ইনসুলিন রেজিস্ট্যান্স ব্যাপারটা আসলে কি, সবার আগে এটা জানতে হবে। আমাদের ইনসুলিন যখন অধিক মাত্রায় আমাদের শরীরে রিলিজ হবে, অধিক মাত্রায় একটা টেস্ট হয় ফাস্টিং ইনসুলিন, খালি পেটের ইনসুলিন, বিশেষ করে পিসিওডি পেশেন্টদের ক্ষেত্রে এই ফাস্টিং ইনসুলিনটা দেওয়া হয়। তো ফাস্টিং ইনসুলিন যদি কারুর বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের একটা ফ্যাটিনেস কিন্তু কাজ করবে। সুতরাং আমি বলবো ইনসুলিন একটা নর্মাল রেঞ্জ অবধি ঠিক আছে, অতিরিক্ত হলে কিন্তু খাদ্য তালিকায় কিছু খাদ্য খাবারকে ইনক্লুড করতে হবে, যেরকম ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা, চপ, সিঙ্গাড়া, এগুলোকে তো টোটালি অ্যাভয়েড করতে হবে। প্রথমেই বলেছি মেথি ভেজানো জল খুব উপকারী হতে পারে, জিরে ভেজানো জল খুব উপকারী হতে পারে। থাইরয়েডের পেশেন্টদের ক্ষেত্রে ধনিয়া সিডস যদি কেউ ভিজিয়ে রেখে খায় ওটা কিন্তু হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করতে সাহায্য করবে এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করবে। তো এই জাতীয় খাবারগুলো নেওয়া যেতে পারে। এছাড়া যেটা পাওয়া যায় এখন সবাই জানে চিয়া সিড, তার একটা সাবস্টিটিউট হচ্ছে বেজেল সিড, মানে তুলসীর বীজ। সেই জিনিসটা কিন্তু চিয়া সিডের মধ্যে রয়েছে ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, গুড ফ্যাট। বেজেল সিডের মধ্যে কি রয়েছে, কিছুটা প্রোবায়োটিক্স রয়েছে, কিছুটা ফাইবার রয়েছে এবং কিছুটা ফ্যাটি অ্যাসিডও রয়েছে। সুতরাং যাদের গাট ইস্যু রয়েছে তারা বেজেল সিড খাক, খুব ভালো। যাদের হার্টের প্রবলেম, কোলেস্ট্রল বেশি, তারা চিয়া সিড খাক। বা যাদের এরকমও করা যেতে পারে, দুটো সিড একসাথে মিক্স করে নিলাম, দিয়ে 1 গ্লাস জলের ভেতর দিয়ে 1 চিমটে এক স্কুইজ লেবুর রস দিয়ে ওটা কিন্তু খাওয়া যেতে পারে। এই জাতীয় খাদ্য খাবারগুলো কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সকে কিন্তু ঠিক করতে সাহায্য করবে। এবং এর পাশাপাশি শুধু ইনসুলিন রেজিস্ট্যান্সই নয়, ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মানে আপনার মনটাকে ঠিক রাখতে হবে, আপনাকে হেলদি খাবার খেতে হবে। কারণ আপনি যতই যা করবেন না কেন, সবার আগে হচ্ছে আপনার মানসিক পরিস্থিতি, আপনি কাদের সাথে রয়েছেন, সব কিছু কিন্তু ম্যাটার করবে। এগুলোতে কাজ করার পাশাপাশি আপনার গোড়ার গন্ডগোলটাকে, কেন আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, গোড়ার গন্ডগোলটাকে সর্ট আউট করতে হবে, তবেই গিয়ে আপনারা একটা সাস্টেনেবল সলিউশন পাবেন। এবার আরেকটা কথা দাদা আমার একটু বলার দরকার আছে। দেখুন, এখন আমি ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে যেটা দেখি যে পিরিয়ড হচ্ছে না, ডক্টরের কাছে চলে গেলেন, ডক্টর মেডিসিন দিয়ে দিলেন 21 দিনের কন্ট্রাসেপটিভ পিল, হ্যাঁ, গর্ভ নিরোধক বড়ি, ওটা কি অ্যান্ড্রোজেন পিল। ওটা কি করে, ওটা হচ্ছে আমাদের মেয়েদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ব্যালেন্সটাকে ঠিক করে। এবার এটা কি হচ্ছে, এটা একটা সাপোর্ট দেওয়া হচ্ছে, এটা কিন্তু সাস্টেইনেবল সলিউশন হচ্ছে না, এটা কিন্তু গোড়ার গন্ডগোল সমাধান হচ্ছে না। একটা পিসিওডি পেশেন্টের যদি নর্মাল সাইকেল আনতে হয়, একটা পিসিওডির পেশেন্টের যদি গলার কাছের কালো দাগ ছড়িয়ে ফেলতে হয়, একটা পিসিওডি পেশেন্টের যদি গ্লোয়িং স্কিন দরকার হয়, সবার আগে যেটা ইম্পর্টেন্ট নিজের থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ব্যালেন্স ঠিক করা, সেটা খাদ্য খাবারের মাধ্যমে এবং প্রপার ওয়েতে ওয়ার্কআউটের মাধ্যমে। নট নেসেসারি পিল খেলেন, পিরিয়ড এলো, পিল খেলেন না, পিরিয়ড অফ হলো, এটা তো সলিউশন না। আর বিশেষ করে যেটা দেখা যায় আনম্যারিড মেয়ে, বিয়ে হয়নি, এবার কন্টিনিউ পিল চলছে, এবার কি হয়, এটা তো একটা হরমোনাল পিল যখন ভেতরে যাবে হরমোনের একটা ব্যালেন্সে কিন্তু ইস্যু ক্রিয়েট করবে। সুতরাং আমি সকলকে বলি আপনারা চেষ্টা করুন। দেখুন, ডক্টররা হয়তো ওটা ওনাদেরটা ভালো বুঝেই দেয়, কিন্তু আমি আমার ডায়েটিশিয়ানের নজরে যদি আমি দেখি, পিলের বদলে নর্মাল লাইফস্টাইল লিড করে বা নর্মাল ফুড হ্যাবিট, মাইন্ডফুল ইটিং করে বা ন্যাচারাল সোর্সে ভালো খাবার ইনটেক করে যদি সাইকেল রেগুলার করা যায়, তার থেকে বড় সাফল্যের জিনিস আর কিছু হতে পারে না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। সেক্সুয়াল হেলথের সঙ্গে ডায়েটের কি সম্পর্ক আছে? একদম, অনেকটাই সম্পর্ক আছে সেক্সুয়াল হেলথ এবং ডায়েট। পুরুষদের ক্ষেত্রে কি রকম? আচ্ছা, পুরুষদের ক্ষেত্রে দেখুন, এমন অনেক খাদ্য খাবার আছে যেটা পুরুষদের সেক্সুয়াল ক্যাপাবিলিটিটাকে কিন্তু বাড়াতে অনেক বড় ভূমিকা পালন করে। একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে পুরুষদের হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, এবং হরমোনের ব্যালেন্স ঠিক করা, নিজেদের শরীরের স্ট্যামিনা, এগুলোর জন্য কিন্তু অনেক খাদ্য খাবার আছে যেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে ডার্ক চকলেট। এর ভেতর রয়েছে ফ্ল্যাভিনয়েডস এবং ট্রিপ্টোফ্যান। এগুলো কি করছে,
এগুলো কিন্তু পুরুষদের একটা ইনস্ট্যান্ট এনার্জি প্রডিউস করছে। ডার্ক চকলেট, হ্যাঁ ডার্ক চকলেট, সেরোটোনিন, গুড হরমোন রিলিজ করছে ডার্ক চকলেট। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে গুড ফ্যাট, ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাদ্য। এই খাবারগুলো কি করে, এই খাবারগুলো কিন্তু পুরুষদের মধ্যে একটা হরমোনের ব্যালেন্সকে ঠিক করে এবং টেস্টোস্টেরন যাতে ঠিকভাবে কাজ করে সেই ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং 3 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে আদা এবং রসুন। আদার ভেতর রয়েছে জিঞ্জারল এবং রসুন হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস রয়েছে। এটা কিন্তু পুরুষদের মধ্যে স্ট্র্যামিনা দিতে কিন্তু বড্ড বড় ভূমিকা পালন করে। এবং ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ডিম। ডিমের ভেতর কি রয়েছে, ভিটামিন B5 এবং B6 এবং কোলিন। এটা কিন্তু বলতে পারেন হরমোনের ব্যালেন্স ঠিক রাখতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াটারমেলন, তরমুজ। তরমুজের মধ্যে রয়েছে L-সিট্রুলিন। এই L-সিট্রুলিন কি করে, রক্তনালীর প্রসারকে মানে প্রসারণ করে, রক্তনালীর ফ্লোকে প্রসারণ করে পারফরমেন্সে কিন্তু উন্নত করে। এবার একটা কথা বলি, দেখুন খাদ্য খাবার তো আমি বললাম, খাদ্য খাবার খুব ইম্পর্টেন্ট পার্ট। তার পাশাপাশি পুরুষদের ক্ষেত্রে এটা কিন্তু একটা মাইন্ড গেম, একটা মনের কনফিডেন্স, একটা সেলফ কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস যে আমি আমার লাইফে নিজেকে হ্যাপি রাখবো, এটা কিন্তু সম্পূর্ণ মনের ওপর কিন্তু ডিপেন্ড করে। সুতরাং এই খাবারগুলোর পাশাপাশি আপনি যদি আপনার মানসিক পরিস্থিতিটাকে পজিটিভ হাতে নিজেকে সেলফ কাউন্সিলিং করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই উন্নতি পাবেন। আপনার এই সেক্সুয়াল লাইফ কিন্তু আপনার অটোমেটিক্যালি ইমপ্রুভ হবেই হবে। আচ্ছা, আর মেয়েদের ক্ষেত্রে এই যে লিবিডো ব্যাপারটা, অনেকের মধ্যে অনেকে হয়তো জানেন না লিবিডো ব্যাপারটা কি, সেটা একটু আমি ডিসকাস করে দিই। লিবিডো হচ্ছে সেক্স উত্তেজনা। সেটা কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো মেয়ে মানসিকভাবে একটা স্ট্রেসের মধ্যে রয়েছে, তাহলে কিন্তু তার মধ্যে লিবিডোটা গ্রো করবে না। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে না মানসিক স্যাটিসফ্যাকশনটা খুব বড় জিনিস। মানে একটা মেয়ের উপর মানে অপোজিট সাইডে পার্টনার সে কিরকম, তার সেই ছেলেটির মেয়ের প্রতি কতটা ভালোবাসা, কতটা লাভ, এটা কিন্তু ম্যাটার করে। এবং খাদ্য খাবার তো অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিঙ্কযুক্ত খাদ্য খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। সেটা হচ্ছে বাদাম রাখা যেতে পারে বা ডিম রাখা যেতে পারে। এছাড়াও মহিলাদের ইস্ট্রোজেন বৃদ্ধি করার খাবার হচ্ছে যেরকম সাদা তিল হতে পারে বা খেজুর হতে পারে, এছাড়া ডিম হতে পারে। এগুলো কিন্তু ইস্ট্রোজেনকে গ্রো আপ করবে। এবং আবারও বলছি, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, খাদ্য খাবার কনসিস্টেন্সির সাথে কিন্তু খেতে হবে। একদিন দুদিন খেলে কিন্তু এটা যে খুব বেটার রেজাল্ট পেয়ে যাবেন সেরকম না। এবং তার পাশাপাশি আপনার উল্টো দিকের মানুষটারও সেরকম চাহিদা থাকতে হবে আপনাকে স্যাটিসফাইড করার প্রতি, তবেই কিন্তু দুজনের উত্তেজনা ঠিক থাকবে এবং সেইটা একটা পরিপূর্ণ আকার নেবে। তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে তাহলে কি ডায়েট চেঞ্জ করলে সেটা? এবার একটা কথা বলি, তার আগে একটি কথা আমি একটু ডিসকাস করে দিই। এটা কেন করবে? কেউ বাবা মা হওয়ার কারণে করছে, কেউ প্যাশনের জন্য করছে। এবার ঘটনা কি, দাম্পত্য জীবনে আমার কাছে এরকম অনেক পেশেন্ট আসে দিনের পর দিন চেষ্টা করছে, বাবা মা হতে পারছে না, কিন্তু তাদের রিপোর্টে কিন্তু কোনো প্রবলেম নেই, সব কিছু কিন্তু ঠিক আছে, কিন্তু তারা ওই জিনিসটা ভেবেই পার্টিকুলার ইন্টিমেট হচ্ছে। সেটা ইজ নট ম্যাটার। ম্যাটার ইজ যে আমাকে হ্যাপিলি কমপ্লিট করতে হবে। আমি যদি হ্যাপিলি একটা পরিপূর্ণ করতে পারি, অটোমেটিক্যালি ফার্টিলাইজেশন হবে, অটোমেটিক্যালি মেয়েটার ঠিক টাইমে ওভুলিউশন হবে, অটোমেটিক্যালি গুড হরমোনগুলো রিলিজ হবে, ডোপামিন, সেরাটোনিন, অক্সিটোসিন, এগুলো গুড হরমোন। এগুলো যখন রিলিজ হবে অটোমেটিক্যালি কিন্তু তার প্রপার ওয়েতে ফার্টিলাইজেশন হবে এবং সেই কাপেলটা খুব সহজে মা বাবা হতে পারবে। এবার অনেকে আছে ইন্টেনশন মানে আমরা বাবা মা হব বলে আমরা করব, এই ধারণাটা কিন্তু প্রত্যেকের মধ্যে থেকে সরিয়ে ফেলতে হবে। শুধু এই কনসেপ্টটা রাখলে হবে না, হচ্ছে প্যাশনেটলি করতে হবে, তাহলে পরে কি হবে, প্রপার হতে হবে। এবং দাম্পত্য জীবনে কিছু খাদ্য খাবার অবশ্যই ভূমিকা পালন করে। ছেলেদের ক্ষেত্রে আমি যেটা বললাম যে যেরকম ডার্ক চকলেট বা যা এই খাবারগুলো খেতে হবে এবং মিল্কটাকে প্রাধান্য দেওয়া যেতে পারে রাত্রেবেলা বেড টাইমে। এছাড়া বিভিন্ন রকম নাট সিডকে প্রাধান্য দেওয়া যেতে পারে। এছাড়া যদি আমরা পাকা কলা রাখতে পারি, পাকা কলায় ম্যাগনেসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে, এটাও কিন্তু পারফরমেন্স উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বেড টাইম ফুড হিসেবে তুমি দুধের কথা বললে। হ্যাঁ, বেড টাইম ফুড হিসেবে অবশ্যই দুধ, কারণ একটা কাজ করা যেতে পারে, দুধের ভেতর একটু হলুদ আর একটু দারচিনি, এই দুটো জিনিস অ্যাড করে দিয়ে বেড টাইমের আগে যদি এই দুটো জিনিস খাওয়া যায় খুব ভালো। আরেকটা জিনিস বলেছি জিঞ্জার
জিঞ্জারের ভেতর রয়েছে জিঞ্জারল, রসুনের ভেতর রয়েছে, রসুন হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি, এটা কিন্তু স্ট্যামিনা দিতে সাহায্য করবে। বা ওই প্রথমেই বললাম যেটা ডার্ক চকলেট, জাস্ট এক টুকরো, একটা জিনিস মাথায় রাখতে হবে 77% কোকো থাকবে যেটায়, সেরকম ডার্ক চকলেট কিন্তু যে কোনো ডার্ক চকলেট নিলে কিন্তু হবে না, এটা হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা আমি আমার পেশেন্টদের সবসময় বলে থাকি, আপনার লাইফস্টাইল ঠিক করতে হবে। কারণ দেখুন, আপনি সব কিছু ঠিক করছেন কিন্তু আপনি অতিরিক্ত মাত্রায় ড্রিঙ্ক করছেন, আপনি কাজের প্রেসারে অ্যান্টি ডিপ্রেশন পিল খাচ্ছেন দিনের পর দিন, আপনার ঘুম নেই চোখে, আপনি টাইমে খাওয়া দাওয়া করছেন না, কারণ শরীরটা তো আমাদের একটা মন্দির, এবার সেই মন্দিরে আপনি যেইভাবে পুজো করবেন শরীর আপনাকে ঠিক সেইভাবেই বেনিফিট দেবে। তো আমার বক্তব্য এটা যে নিজেকে আগে ভালোবাসতে হবে, মানে লাইফস্টাইল আপনার চেঞ্জ করতে হবে। যদি আপনি প্রপার ওয়েতে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে পারেন, যদি আপনি রেগুলার মেডিটেশন করতে পারেন, নিজের স্ট্রেসকে রিলিভ করতে পারেন, তবে গিয়ে এই খাদ্য খাবারগুলো প্রপার ওয়েতে আপনার শরীরে কিন্তু কাজ করবে। এবং আপনার পার্টনারকেও কিন্তু আপনার সাথে একটা পজিটিভ ভাইবসে থাকতে হবে, সে জানি আপনার প্রতি একটা গুড ফিলিংস, গুড ভাইবস, বা আপনার প্রতি একটা খুব ভালোবাসার একটা সম্পর্ক থাকতে হবে। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে হার্ট, আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতে কি কি করতে হবে সেই বিষয়ে কথা বলি। প্রথমেই তুমি বলো, অনেকের হার্টে ব্লকেজ থাকে, কোন ধরনের খাবার হার্টে ব্লকেজ কমাতে সাহায্য করে? আমাদের রক্তে দু রকমের কোলেস্ট্রল আছে, একটা হচ্ছে ব্যাড এবং একটা হচ্ছে গুড। যদি আমরা বাজে কোলেস্ট্রলের কথা বলি, দ্যাট ইজ এলডিএল, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, আরেকটা হচ্ছে এইচডিএল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এইচডিএলটা হচ্ছে গুড ফ্যাট। এবার জানতে হবে কেন আমাদের ব্লকেজ হয়, কেন আমাদের হার্ট অ্যাটাক হয়। আমাদের আর্টারির ভেতর যখন বাজে কোলেস্ট্রলগুলো দিনের পর দিন জমতে থাকে, তখন অটোমেটিক্যালি আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনে প্রবলেম আসে, ঠিকঠাকভাবে হার্টে রক্ত পৌঁছাতে পারে না, এবং তারপর গিয়ে কিন্তু হার্ট অ্যাটাকের একটা চান্সেস আছে। তাহলে খাদ্য তালিকায় কি করতে হবে? বাজে ফ্যাটকে সরিয়ে দিয়ে ভালো ফ্যাটকে বাড়াতে হবে। এবার ভালো ফ্যাটে যদি আমি আসি, সেটা হচ্ছে ওমেগা-3, ওমেগা-6 ফ্যাটি অ্যাসিডস। সেটা কিসে কিসে পাবো? আমন্ড বাদামে পাবো, আখরোটে পাবো, সমস্ত রকম নাট সিডসে পাবো কিন্তু গুড সোর্সের ফ্যাট। এই গুড সোর্সের ফ্যাটগুলোকে কিন্তু সারা দিনের খাদ্য তালিকায় প্রাধান্য দিতে হবে। এবার আসা যাক কি খাবার আমাদের হার্টের ব্লাড ফ্লো ঠিক রাখবে। সেটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাদ্য। সমস্ত রকম সবুজ সবজিতে আমরা অ্যান্টি অক্সিডেন্ট পেয়ে যাব, যেরকম গাজর খেতে পারি, বিট খেতে পারি, টমেটো খেতে পারি। আমি বলতে চাইছি বিভিন্ন রকমের রেডিশ কালারের যে সমস্ত ফলগুলো আছে, এগুলো হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টের ভান্ডার বলতে পারেন। এই খাদ্যগুলোকে কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে। তৃতীয় পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে কিন্তু আমাদের ব্লাডকে ক্লট করতে সাহায্য করে। তো অনেক সময় দেখা যায় কি, অতিরিক্ত মাত্রায় ভিটামিন কে কিন্তু দরকার আছে। কারণ কি, শাকসবজি তো একটা ফাইবারের বড় সোর্স, ফাইবারটাকে কিন্তু প্রাধান্য দিতে হবে। তাহলে কি হবে, আমাদের ব্লাড ভেসেলগুলোর ভেতর কিন্তু সহজে এলডিএলটা জমবে না, মানে ব্যাড কোলেস্ট্রলটা জমবে না। সেখানে কি রাখতে হবে? ব্রকলি, পালং শাক, লাউ, শসা, পেঁপে, ঝিঙে, বরবটি, বিনস, উচ্ছে, বেগুন, শিম, কাঁচকলা, টমেটো, ঢ্যাঁড়স, এগুলোকে প্রাধান্য দিতে হবে। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, যে এই যে আমরা অনেকে কি করি, বাইরের খাবার প্রচুর অ্যাডিক্টেড হয়ে যাই, যেরকম ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কেমিক্যাল যুক্ত খাবার, প্রিজারভেটিভ খাবার। এগুলো কিন্তু আপনারা হয়তো ইনস্ট্যান্ট একটা এনার্জি পাচ্ছেন ঠিকই, মানে একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন, আপনার শরীর কিন্তু স্যাটিসফাইড হচ্ছে না দাদা। শরীরকে স্যাটিসফাইড করতে গেলে কিন্তু এই জিনিসটা একদিন দুই দিন না, কনসিস্টেন্সির সাথে করে যেতে হবে, রোজ করতে হবে, রেগুলার করতে হবে। এই যে আমি যখন চেম্বারে যাই, আমি আমার কথাই বলি, চেষ্টা করি অনেকটা পার্সেন্টেজ মানতে, কিন্তু আমি জানি যারা ওয়ার্কিং পার্সন হয় পুরোপুরি 100% দিয়ে মানতে পারে না। কারণ আমি পেশেন্টদের সেবা করছি সব সময়, অনলাইন বলুন, অফলাইন বলুন। তো আমি কি করি, ধরুন চেম্বারে গেলাম, আমাকে বললো যে চিকেন, আমি চিকেনটা বলি যে হালকা ফ্রাই করে দিন, হালকা সাথে ব্ল্যাক পেপার চিকেন, ওটা খাওয়া যেতে পারে, এবং তার সাথে বেশ করে স্যালাডস নিয়ে নিলাম, সেটা কিন্তু একটা হেলদি অপশান হতে পারে। এছাড়াও যেটা করতে হবে, তেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হার্টের পেশেন্টদের ক্ষেত্রে। আমি বলবো সবসময় চেষ্টা করুন একটু তেল ঘুরিয়ে ফিরিয়ে করার। 15 দিন সর্ষের তেলে করলেন, 15 দিন অলিভ অয়েলে করলেন, এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে করুন, কিন্তু রিফাইন্ড অয়েলটা একটু অ্যাভয়েড করুন। এটা কিন্তু আপনার হার্টকে কিন্তু
খুব একটা হেলদি করবে না, এটা হচ্ছে ব্যাপার। কোলেস্টেরলের ব্যাপারটা কি? কোলেস্টেরল কি করে কমাবো? হ্যাঁ, কোলেস্টেরল কমাতে গেলে ওই যে বললাম, খাদ্য তালিকায় গুড ফ্যাটগুলোকে প্রাধান্য দিতে হবে। গুড ফ্যাট কিসে কিসে আছে আমি প্রথমেই বলেছি, আবারও একবার বলে দিচ্ছি যে খাদ্য তালিকাটা রাখতে হবে একদম লাইট, ঠিক আছে? এই যে এখন দেখা যাচ্ছে ইদানিং বড় বড় অ্যাক্টরসের কিন্তু এই সমস্ত সমস্যায় কিন্তু তারা চলে যাচ্ছেন। এদের কিন্তু হার্ট অ্যাটাকের মেন কারণ যে খাদ্যাভ্যাস বা এগুলো ব্যাপার নয়, এদের লাইফটাই হচ্ছে প্রচণ্ড স্ট্রেসফুল লাইফ। যখনই আপনি স্ট্রেস নেবেন আপনার কিন্তু কর্টিসল লেভেল বাড়তে থাকবে, অ্যাড্রিনালিন বাড়তে থাকবে। অটোমেটিক্যালি কি হবে, আপনার কিন্তু শরীরের ভেতর একটা হরমোনাল ইমব্যালেন্স ক্রিয়েট হবে এবং আপনার ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করবে। এবং হিডেন সল্ট যেরকম নিমকি, চানাচুর, ভাজা খাবার, এগুলো অনেকেই ভালোবাসে, এর মধ্যে লবণ আমরা দেখি না, তাই তো, কিন্তু লুকায়িত লবণ থাকে। এই লুকায়িত লবণগুলো কিন্তু আলটিমেটলি ধীরে 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 ক্ষতি করছে। একদিনে কিন্তু আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। এখন যা লাইফস্টাইল, এখন কিন্তু ইসিজি করলে বা ইকোকার্ডিওগ্রাফি করলে দেখা যাবে ম্যাক্সিমাম মানুষের ব্লকেজ, অনেক পার্সেন্টেজ ব্লকেজ, কিন্তু সেটা সারা পাচ্ছে না, পুরোটা হয়নি বলে। পুরোটা হয়ে গেলে তো সব শেষই হয়ে গেল, গল্প শেষ। তুমি যেমন বললে ওই যে নিমকি, ভাজা খাবার ক্ষতি করছে, এরম প্রাত্যহিক জীবনে এরম আর কোনো হ্যাবিট আছে যেগুলো আমাদের হার্টের ক্ষতি করে? অবশ্যই অনেক হ্যাবিট আছে। যেরকম অনেকের হচ্ছে কি রাতের পর রাত ঘুম হচ্ছে না ওয়ার্ক প্রেশারে, এবার তারা দিনের পর দিন ঘুমের ওষুধ খেয়ে যাচ্ছে, দিনের পর দিন অ্যান্টি ডিপ্রেশন পিল খেয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হার্টের ক্ষতি হবে। রাতের পর রাত ঘুম হচ্ছে না, শরীরের ভেতর একটা ক্লান্তি অনুভব হবে, হৃদস্পন্দনে একটা প্রেশার আসবে। তারপর যেটা হতে পারে যে আপনার ওয়ার্ক অ্যাক্টিভিটি কিচ্ছু নেই, আপনি সবসময় বসে কাজ করছেন। আমি যখন একটা পেশেন্টকে ডায়েট কনসালটেন্সি দিই বা তাকে যখন ডায়েট প্ল্যান দিই, লাইফস্টাইল মডিফিকেশনের একটা পার্টই থাকে। ধরুন আপনি সেডেন্টারি ওয়ার্কার, আপনি বসে কাজ করেন কন্টিনিউ, আপনি আইটি সেক্টরে কাজ করছেন, আপনাকে বসে কাজ করতে হচ্ছে। আমি যদি একটাই কথা বলি, একটু পশ্চারটা চেঞ্জ করুন। ওই কন্টিনিউ এক নাগারে বসে রয়েছেন, আপনার লোয়ার অ্যাবডোমেনটা ভারী হয়ে যাবে, ঠিক আছে? আপনার কিন্তু লোয়ার পোর্শনে ফ্যাটের থিকনেস বেড়ে যাবে। আপনাকে একটু অ্যাক্টিভ হতে হবে এবং সেইটা আপনাকে ম্যানেজ করতে হবে। চলমান সিঁড়ি ইউজ না করে এমনি সিঁড়ি দিয়ে হেঁটে উঠুন। তারপর মফ ইউজ না করে বসে ঘর মুছুন। আলটিমেটলি কি হচ্ছে, আমরা যতটা ক্যালোরি ইনপুট করছি আমরা ততটা ক্যালোরি আউটপুট করছি না। সেগুলো কোথায় যাচ্ছে? বেরিয়ে তো যাচ্ছে না, ভেতরেই থাকছে। সেইগুলো আস্তে 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 নাম হচ্ছে পিসিওডি, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, দ্যাটস ইট। তার মানে তুমিও যেটা বলছো যে শরীরের সঙ্গে মনের ভীষণ সম্পর্ক, মানে খুব বড় সম্পর্ক। কারণ কি বলি দাদা, আমাদের মেন্টাল হেলথ যদি ভালো না থাকে আমাদের ফিজিক্যাল হেলথ কোনো দিনও ভালো হবে না। এবারও একটা কথা বলি, ধরুন আপনার ফিজিক্যাল হেলথ কোনো কারণে খারাপ, কোনো কারণে আপনি ফিজিক্যালি খুব উইক রয়েছেন, কিন্তু আপনি মনের দিক থেকে খুব খুশি, আপনি একটা বিশাল কিছু পেয়ে গেছেন, বড় লটারি পেয়ে গেছেন, ওই জিনিসটা কিন্তু রিভার্স করে যাবে। হয়তো পুরোটা হবে না। আমাদের একজন ডাক্তারবাবু অঙ্কোলজিস্ট এসেছিলেন, তিনিও বললেন যে মনের জোরটা ভীষণ ম্যাটার করে। আমি একটা পেশেন্টকে যখন কাউন্সিলিং করি আমার মিনিমাম 40 মিনিট সময় লাগে। আমি কিন্তু তাকে ফটাফট করে ডায়েট প্ল্যান দিয়ে দেই না, আমি আগে তার সমস্ত কন্ডিশন যাচাই করি। সে কি খেতে ভালোবাসে, কি ভালোবাসে না, তার ভালো লাগা মন্দ লাগা, তার ইকোনমিক কন্ডিশন সবার আগে। এরকম না যে আমি পারছি না ম্যাডাম, আমার সামর্থ্য নেই, আমি চাপিয়ে দিলাম, ওটা আমি কখনো করি না। কারণ প্রত্যেকটা মানুষেরই একটা হেলদি খাবার খাওয়ার অধিকার আছে, কিন্তু সেটা কোন ফর্মে খাবে সেগুলোই একটু ডিফারেন্ট করে দিই, যাতে স্বল্প খরচে সে স্বাস্থ্য পায়। বেশ, তাহলে তুমি যেটা বলছো, ধরো আমাদের প্রত্যেকের জীবনে স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো তো পার্ট অফ দ্য গেম হয়ে গেছে। একদম। তো স্ট্রেস, অ্যাংজাইটি কিভাবে কন্ট্রোল করব এবং কোন ধরনের খাবার স্ট্রেস, অ্যাংজাইটি থেকে আমাদের কি বলবো রক্ষা করে, বা কোন ধরনের এমন কোনো খাবার আছে যেটা খেলে মুড ভালো হয়ে যায়? আমি একটা কথা বলি, মুড ভালো হয়ে যায়। আমাদের গুড হরমোনগুলো হচ্ছে সেরাটোনিন, ডোপামিন, অক্সিটোসিন, এগুলো হচ্ছে ভালো হরমোন, হ্যাপি হরমোন। এই হরমোনগুলোকে
ইনক্রিজ করার জন্য, বাড়ানোর জন্য বিশেষ কিছু খাদ্য খাবার আছে, যেরকম ট্রিপ্টোফ্যান, মানে যেই খাবারে রয়েছে ট্রিপ্টোফ্যান, ফ্ল্যাভিনয়েডস, তার মানে এগুলো কি হতে পারে? ডার্ক চকলেট খাওয়া যেতে পারে, গুড ফ্যাট খাওয়া যেতে পারে, অ্যান্টিঅক্সিডেন্ট খাওয়া যেতে পারে, প্রোবায়োটিক্স খাওয়া যেতে পারে। এবার আসি পেছন দিক থেকে, প্রোবায়োটিক্স কি? সমস্ত দইতে পেয়ে যাব প্রোবায়োটিক্স, ইভেন পান্তা ভাতের জলে কিন্তু আমরা প্রোবায়োটিক্স পাবো, যেটাকে কাঞ্জি বলা হয়। সকালবেলায় যদি আপনি দইয়ের সাথে ওই পান্তা ভাতকে উইদাউট সল্ট অ্যান্ড সুগার খেতে পারেন, ওটা কিন্তু একটা গুড প্রোবায়োটিক হিসেবে কাজ করবে। এবার আসা যাক অ্যান্টিঅক্সিডেন্ট, গ্রিন টি, সমস্ত রকম লিফি ভেজিটেবলস, কালারফুল ভেজিটেবলসকে খাদ্য তালিকায় রাখতে হবে। এবার আসা যাক গুড ফ্যাট। গুড ফ্যাট আমি বলেছি চিয়া সিড, ফ্ল্যাক্স সিডস, ইভেন এই হার্টের সমস্যাকে রিভার্স করতে বা এই যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্ল্যাক্স সিডস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্ল্যাক্স সিডটাকে যদি আমরা একটু ভিজিয়ে রেখে ওটাকে যদি আমরা সকালবেলা উঠে খেতে পারি, আমাদের কনস্টিপেশনটা পর্যন্ত রিলিফ হয়ে যাবে। তো এই খাবারগুলো, আরেকটা জিনিস যেটা, আমাদের পেট যদি ভালো থাকে, আমাদের গাট যদি স্ট্রং গাট থাকে, আমাদের গাটের ব্যাকটেরিয়াগুলো যদি ভালো কোয়ালিটির হয়, খারাপ কোয়ালিটির না হয়, খুব স্বাভাবিকভাবে কিন্তু আমাদের মনটা হ্যাপি থাকবে। এটা কিন্তু সব সমস্যা শুরু হয় মন এবং পেট থেকে। ভালো ঘুম হয় এরকম কি কি খাবার আছে? হ্যাঁ, এবার আমি আসি, ঘুমের জন্য দায়ী হরমোন হচ্ছে মেলাটোনিন হরমোন, ঠিক আছে? তো মেলাটোনিন হরমোনটা অন হয় রাত্রি 9টা থেকে 10টা নাগাদ, মানে শরীরের ভেতরে, দিয়ে ওটা একটা টাইমে পিক আওয়ারে থাকে, দিয়ে দুপুরের মানে ভোরের থেকে ধীরে 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 ওটা ডাউন হতে থাকে। বোঝাতে পারলাম ব্যাপারটা? এবার অনেকে কি করছেন, রাত্রি 2টো অবধি মোবাইল নিয়ে বসে রয়েছেন, তার মানে কি হলো, মেলাটোনিন ভেতরে ঝামেলা শুরু করে দিল, আমাকে ঘুমাতেই দিচ্ছে না, আমাকে ইনক্রিজ হতেই দিচ্ছে না, আমি ঘুমাবোটা কি করে, চোখের সামনে একটা মোবাইল ধরে রয়েছি, তাই না? তো সেই জিনিসের ক্ষেত্রে আমি পেশেন্টদের যেটা সাজেস্ট করি সেটা আমি সকলকে বলে দিচ্ছি। ফার্স্ট যেটা বলি, ক্যামোমাইল ফ্লাওয়ার টি। সেটা কি বস্তু? সেটা হচ্ছে একটা চা, পাহাড়ি ফুল, ঠিক আছে? সেই পাহাড়ি ফুলটা মেলাটোনিনের ইনক্রিজে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে? কিছুই না, 5-7টা ফুল ওর ভেতর দিয়ে ফোটাতে হবে, ছেঁকে নেব, দিয়ে বেড টাইমে শুতে যাওয়ার আগে আমি ক্যামোমাইল টিটা খেয়ে ঘুমিয়ে পড়বো, দারুণ ঘুম হবে। এবার একটা কথা বলি, ধরুন আপনি দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ খেয়ে আসছেন, হঠাৎ করে আপনি ক্যামোমাইল টি খেলেন, তাহলে কিন্তু ঘুম হবে না, আমি বলে দিচ্ছি, কারণ ওটা ওষুধের এফেক্টে হচ্ছে। আমি পেশেন্টদের কি করি, পেশেন্টটা যখন বলে দিদি প্লিজ আমি ঘুমের ওষুধটা ছাড়তে চাইছি, আমাকে কিছু একটা সলিউশন বলুন, তখন আমি বলি আপনারা সপ্তাহে 3 দিন খান, 3 দিন ঘুমের জন্য দায়ী খাবারগুলো, একটা কলা খেতে পারেন, দুধ খেতে পারেন, দুধের ভেতর একটু হলুদ, একটু দারচিনির গুঁড়ো দিয়ে আপনি মিশিয়ে ওই দুধটা খেলেন, এটা হচ্ছে গোল্ডেন মিল্ক, আপনার কিন্তু ঘুম আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আছে, ঘুম আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা আখরোট বাদাম খেতে পারেন, গুড ফ্যাটের একটা সোর্স, ঘুম আসতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আবারও বলছি, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তার পাশাপাশি ধরুন আপনি চোখ বন্ধ করে রয়েছেন, আপনি মাথায় ভেবে যাচ্ছেন অন্য কিছু, আপনার হয়তো, বা আপনার আগামীকাল কোনো একটা বিশাল বড় প্রোগ্রাম রয়েছে, যেতে হবে, কি করব না করব, কি করব, মানে আপনার মাথায় ওটা রয়েছে, আপনি ঘুমিয়ে রয়েছেন, সারা রাতটা আপনার কেটে গেল, কিন্তু একটা টাইমের পর সকাল হয়ে গেল, আপনার ঘুমও হলো না, মানে আলটিমেটলি আপনি স্যাটিসফাইড হলেন না ঘুমের থেকে। এরকম সিচুয়েশনে খুব দরকার আপনাকে যেটা করতে হবে, মেডিটেশন করতে হবে ওই রাত্রেবেলা, যেই টাইমটায় আপনার এরকম হচ্ছে। আমি পেশেন্টদের যেটা বলি সেটা আমি অন ক্যামেরা বলে দিচ্ছি, সেটা দরকার আছে, সকলের জানাটা দরকার আছে। সেটা হচ্ছে, আমি বলি আপনারা 100 থেকে 1 অবধি উল্টো কাউন্ট করবেন চোখ বন্ধ করে, আপনারা Z থেকে A অবধি উল্টো, মানে কনসেন্ট্রেশনটা আপনাদের ওই দিকে থাকবে। এই একটা গেল, ইনহেল অ্যান্ড এক্সেল করবেন, 3 সেকেন্ড নিলেন, 2 সেকেন্ড হোল্ড করলেন, 3 সেকেন্ড ছাড়লেন, এই প্রসেসগুলো করুন। ইভেন যদি এগুলোতেও না হয়, আপনি আপনার পার্টনারকে হাক করে ঘুমান, তার সাথে আপনি গল্প করুন, তাকে বলুন একটু আপনার সাথে একটু কোঅপারেট করতে, যাতে আপনার ঘুমটা আসে। বা আপনার চেষ্টা করতে হবে নেগেটিভিটিটাকে কাটিয়ে উঠতে, নেগেটিভ পিপলের থেকে আপনাকে সরে আসতে হবে। নেগেটিভ মানে যদি যাদের এই প্রবলেমগুলো হয়, বেসিক্যালি আমি তাদের জন্য বলছি, যাদের ইনসোমনিয়া রয়েছে, যাদের দিনের পর দিন ঘুম হচ্ছে না, একটা অ্যাংজাইটি, বুক ধড়পড় করছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা নেগেটিভিটিটাকে কাটিয়ে উঠুন। পারবেন, অবশ্যই পারবেন, একদম পসিবল। প্রত্যেকটা মানুষের জীবনে স্ট্রাগল আছে, স্ট্রাগলবিহীন কোনো মানুষ হতেই পারে না।
কিন্তু সেই জিনিসটাকে আয়নার সামনে দাঁড়িয়ে সেলফ কাউন্সিলিং করতে হবে। আমি কি পারি না, আমি কি পারবো না? অবশ্যই পারবো, আমাকে পারতেই হবে। যখন আপনি নিজেকে কথা দেবেন না, আপনি উইনার হবেন দাদা। ওকে, ডিপ্রেশন কাটাতে কোন ধরনের খাবার খাবো? ডিপ্রেশন অ্যাংজাইটির জন্য দায়ী হরমোন হচ্ছে কর্টিসল। কর্টিসল স্ট্রেস হরমোন। স্ট্রেস লেভেল যখন পিক আওয়ারে থাকবে তখন আপনার কিচ্ছু ভালো লাগবে না, আপনার মনের মধ্যে মনে হবে আমার কিছুই ভালো লাগছে না, আপনার কোনো কারণ ছাড়া কান্না পাবে, কারণ খুঁজে পাচ্ছেন না, এদিকে আপনি হাউ হাউ করে কান্না করে যাচ্ছেন। এই টাইমে না সবার আগে দরকার কাউন্সিলিং করা, মানে ভালো একজন যারা কাউন্সিলিং করে তাকে দিয়ে। খাবার অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাটার পালন করে, কিন্তু তার আগে ঠিক এই সিচুয়েশনে কাউন্সিলিং করা দরকার। যদি না করা হয় কোনো একটা মানুষ গুরুতর সিদ্ধান্ত নিয়ে নিতে পারে জীবনের, ঠিক আছে? তো এরকম সিচুয়েশনে আমি বলবো খাবার যেটা খাদ্য তালিকায় ফাস্ট ফুড, জাঙ্ক ফুড একেবারে এড়িয়ে চলতে হবে, বা বাইরের কোল্ড ড্রিঙ্কস, কার্বোনেটেড ড্রিঙ্কস, এই যে অ্যালকোহল। অনেকে বলে আমার অ্যালকোহল পান না করলে ঘুম আসে না, এটা ভুল কথা। প্রথম 2 দিন 3 দিন 4 দিন, তারপর শরীর যখন বুঝে যাবে না যে এ আমাকে অ্যালকোহল দিচ্ছে, মানে সেই টাইমের পর গিয়ে আপনার অ্যালকোহল কনজামশনটা বেড়ে যাবে, আপনার কিন্তু স্লিপিং হরমোন পুরো গন্ডগোল করে দেবে ভেতরে। সুতরাং ওইটা কোনো সলিউশন নেই যে আমি অ্যালকোহল কনজিউম করলাম, আমার ঘুম চলে এলো, আমি ঘুমিয়ে পড়লাম। ওটা তো আপনার নার্ভাস সিস্টেমকে অকেজো করে দিচ্ছে। তো আমি বললাম ন্যাচারাল ওয়েতে করুন, একদম ন্যাচারালি করুন, দেখবেন সেই জিনিসটা খুব সাস্টেইনেবল হবে। বুঝতে পারলেন তো? তো ঘুমের জন্য আমি বলে দিচ্ছি, আমি আবারও বলছি যে এই স্ট্রেসগুলোকে রিলিফ করতে হবে, এবং যেই খাবারগুলো আমি বললাম সেগুলোই খাদ্য তালিকায় ইনক্লুড করতে হবে, এবং ওই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা, চপ, সিঙ্গারা যেগুলো আছে সেগুলো একটু 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 করে ত্যাগ করতে হবে। তাহলেই আপনি পারবেন, মানে পারতেই হবে, এটা হচ্ছে ব্যাপার, চ্যালেঞ্জিং ব্যাপারটা। মেয়েদের ক্ষেত্রে পিসিওএস, পিসিওডি একটা খুব কমন সমস্যা এখন মোটামুটি, মানে ইয়াংস্টারদের প্রায় প্রত্যেকেরই মধ্যে হয় পিসিওডি নয় পিসিওএস। এটা হলে কি ধরনের খাবার খাওয়া উচিত বা কি ধরনের ডায়েট ফলো করা উচিত? এটা একটা, আমি যদি আমার 100 জন পেশেন্ট আসে তার মধ্যে বলতে পারেন 40% মেয়েরা হয় পিসিওডির শিকার। আমি আবারও বলছি 10 বছর আগে চলে যাচ্ছি, আমার ঠাকুমা বা তার মায়ের এই পিসিওডি পিসিওএস ছিল না, কারণ তারা প্রচুর অ্যাক্টিভ ছিল। আজকালকার দিনের জীবনযাত্রা অনেক সেডেন্টারি, অনেক স্লো। পিসিওডি ব্যাপারটা কি? পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অর সিনড্রোম। কেন হচ্ছে? কারণ একটাই, প্রত্যেকটি মেয়ের যদি কারোর 1 তারিখে পিরিয়ডস হয় সেটা গিয়ে পরের মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে হবে। যেহেতু হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, মেয়েদের শরীরে পুরুষ হরমোন বেড়ে যাচ্ছে, অ্যান্ড্রোজেন হরমোনটা বেড়ে যাচ্ছে, ফেসিয়াল হেয়ার গ্রোথ হচ্ছে, মুড সুইং হচ্ছে, গলার কাছে কালো দাগ পড়ে যাচ্ছে। এরকম অবস্থায় কি করতে হবে? ওই টাইমিংটা, পিরিয়ড সাইকেলের টাইমিংটা ডিলে হতে থাকবে। 1 তারিখের জায়গায় দেখা গেল সেই ডেটটা গিয়ে পৌঁছালো 15 তারিখে, বা দেখা গেল 20 তারিখে। তার মানে কি? এগুলো তো একটা দূষিত রক্ত, যদি বাইরে না বেরোয় অটোমেটিক্যালি কি হবে? ছোট ছোট ফাইব্রয়েডস হতে থাকে, কারণ মেয়েদের ক্ষেত্রে ওভলিউশনটাও টাইম মতো হয় না। একটা ওভাম রিলিজ হয়, সেটা রিলিজ হয়ে যায় ধীরে ধীরে, ওইগুলোই ছোট ছোট ফাইব্রয়েডস হয়ে যায়। দ্যাট ইজ কল পিসিওডি অ্যান্ড পিসিওএস। এরকম সিচুয়েশনে কি করতে হবে? স্ট্রেসফুল লাইফ থেকে সরে আসতে হবে, রেগুলার যোগাকে প্রাধান্য দিতে হবে, প্রচুর পরিমাণে জল, ভালো না লাগলে ডিটক্স ওয়াটার খান, টক্সিনগুলো এমনি রিলিজ হবে। আরেকটা টিপস দিয়ে রাখি, দারচিনি। দারচিনির জলটা যদি উষ্ণ গরম জলে রাত্রেবেলা 1 টিস্পুন দারচিনি গুলে যদি খাওয়া যেতে পারে, এটা কিন্তু সাইকেল রেগুলার করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং এর পাশাপাশি ফ্রেশ ফল খেতে হবে। ফ্রেশ ফল মানে নট অনলি সিজনাল ফল, সব রকম ফল কিন্তু খাদ্য তালিকায়। হ্যাঁ, এবার দেখা গেল পিসিওডি রয়েছে, এইদিকে ওয়েট অনেক বেশি, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডায়েট প্ল্যান হবে কাস্টমাইজড। আমি খাদ্য তালিকায় ম্যাক্রো নিউট্রিশন না, মানে বড় নিউট্রিশন না, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট না, মাইক্রো নিউট্রিশনকে প্রাধান্য দেওয়ার কথা বলছি। দ্যাট ইজ ভিটামিন অ্যান্ড মিনারেল। ভিটামিন এ, ডি, ই, কে, বি, সি, জি এবং মিনারেল যেরকম আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, এগুলোকে পর্যাপ্ত মাত্রায় রাখতে হবে, স্পেশালি পিসিওডি পেশেন্টদের ক্ষেত্রে। এগুলো কিসে কিসে পাবো? ভিটামিন সমস্ত রকম ফলের ভেতর আমরা পেয়ে যাব। আমলকিতে আমরা ভিটামিন সি পাবো, বা লেবুতে ভিটামিন সি পাবো,
এছাড়া আমরা ভিটামিন ডি কিসে পাবো, একটা অনেকে মানে একটা কন্ট্রোভার্সিটি আছে যে দুধ খেতে পারবো কিনা পিসিওডি পেশেন্টদের। দেখুন আমি বলবো দুধে কি রয়েছে, দুধে হচ্ছে ল্যাকটোজ রয়েছে। তো ল্যাকটোজ জেনারেলি হরমোনাল ইমব্যালেন্স কিন্তু ক্রিয়েট করে। আপনি দুধের সাবস্টিটিউট হিসেবে দই খান বা একটু পনির খান বা একটু ছানা খান, ইটস ওকে, কিন্তু রেগুলার মিল্ক নেওয়াটা কিন্তু পিসিওডির ক্ষেত্রে স্পেশালি ভালো হবে না, বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে ঘটনা। টোটাল পিসিওডিকে এইভাবে যদি আমরা, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার ধরুন আইডিয়াল বডি ওয়েট 65 কেজি, সেটা একটু বেড়ে গিয়ে 70 কেজি হতে পারে, কিন্তু সেটা বেড়ে গিয়ে 85 কেজি জানি না হয়, তাহলেই কিন্তু সমস্যা। ঠিক আছে, এইটাই মাথায় রাখতে হবে যে আপনার পিসিওডিকে রিভার্স করতে গেলে পিরিয়ড সাইকেলটা রেগুলার আনতে হবে। রেগুলার সাইকেল হবে, অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা গ্লোয়িং ব্যাপার থাকবে, আপনার হেয়ার ফল হবে না, আপনার স্কিন কথা বলবে। এগুলো করলে অটোমেটিক্যালি পিসিওডিকে একদম সর্ট আউট করাই যায়। যারা কাজ করে তারা ওয়ার্কিং ব্রেকফাস্ট কি হতে পারে? মানে হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো একটা, তোমারও কাজে লাগবে। তো আমি বলে দিচ্ছি তোমায়। দেখো, কাজ মানে কি, খুব ব্যস্ত মানুষটা, খুব ব্যস্ত মানুষটাকে ইনস্ট্যান্ট কিছু দিতে হবে, জিনিসটা জানি হেলদি হয়। ফার্স্ট যেটা বলবো, অনেকের যেরকম চা খাওয়ার একটা পিপাসা আছে, তাই তো? তো আমি বলবো একটা চায়ের ভেতর যখন আপনি মিল্ক অ্যাড করবেন, চিনি অ্যাড করবেন, ওটা কিন্তু বিষ হয়ে গেল। বোঝাতে পারছি? কিন্তু ওই বিষটাই মানুষ প্রতিদিন পান করছে। কিন্তু সেই ফর্মটা যদি আমরা একটু বদলে দিতে পারি, অনেকে তো লিকার চাও প্রেফার করে, তো এই লিকার চায়ের ভেতর আদা, গোলমরিচ, যষ্টি মধু বা বিভিন্ন রকম হার্ব ফ্লেভারগুলো দিয়ে ফোটালাম, দেন ওর ভেতর অল্প করে আমি চা পাতা অ্যাড করে দিলাম, দিয়ে ওটাকে অল্প স্টিভিয়া দিলাম, ওটাকে আমি ছেঁকে নিয়ে খেলাম। এটা কিন্তু একটা হেলদি অপশন হলো, এটা কিন্তু সেরকম কোনো হার্ম করবে না। আরেকটা জিনিস, এটা চায়ের ব্যাপারটা গেল, এবার ব্রেকফাস্টের কথা। ওটস হতে পারে, ওটসে রয়েছে সলিউবল ফাইবার, এটা কিন্তু কি করবে, আমাদের হার্টকে হেলদি করবে বা আমাদের ওয়েট রিডাকশানে গুরুত্বপূর্ণ ভূমিকা। ওট স্মুদি খাওয়া যেতে পারে। আমি একটা পেশেন্টদের সাজেস্ট করি হোয়াইট স্মুদি। হোয়াইট স্মুদিটা কি, সেটা হচ্ছে খই, মাখানা এবং তার সাথে আপনি একটু খেজুর নিয়ে নিলেন, একটু টক দই নিলেন, ব্যাস ব্লেন্ড করে নিলেন, হয়ে গেল হোয়াইট স্মুদি। এটা কিন্তু প্রচণ্ড হেলদি একটা অপশন। অনেককে সাজেস্ট করি, যেরকম ডালিয়া যেরকম ইনস্ট্যান্ট প্রিপেয়ার করতে হয়, কিচ্ছু না, জাস্ট ডালিয়াটা বয়েল করে নেবেন, কিছু স্যালাড কুচি কুচি করে কেটে নিলেন, সেটা গাজর হতে পারে, পেঁয়াজ হতে পারে, ওই সেদ্ধ ডালিয়ার ভেতর দিয়ে দিলেন, একটু লেবুর রস দিয়ে দিলেন, একটু গোলমরিচ দিয়ে দিলেন, হয়ে গেল আপনার ডালিয়াটা। আর রান্না করার প্রয়োজন নেই, জাস্ট বয়েল করা তো এটা ইজিলি সম্ভব। আরেকটা অপশন আমি বলছি, যেরকম দুটো ডিম সেদ্ধ, কতক্ষণ লাগবে করতে, বড় জোর 5 মিনিট কি 10 মিনিট, এর বেশি লাগবে না। তার সাথে দুটো কলা খেয়ে নিল, একটা খেজুর বা দুটো আমন্ড বাদাম খেয়ে নিল, এটাও একটা হেলদি ব্রেকফাস্ট অপশন হতে পারে। মিড মর্নিং অপশনে কি হতে পারে, যে কোনো একটা, জানো মিড মর্নিং এ যাওয়ার আগে এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, দুটো ডিম খেয়ে নিল বললে, আচ্ছা, ডিমের সাদা খেলো না গোটাটা খেলো? এবার সেখানেও একটা ব্যাপার আছে, যদি পেশেন্টের কোলেস্ট্রল লেভেল বেশি থাকে, যদি পেশেন্টের ট্রাইগ্লিসারাইডস লেভেল বেশি থাকে, আমি বলবো রোজ রোজ কুসুমটার দরকার নেই। রোজ রোজ কুসুমটা, হ্যাঁ কুসুম হেলদি ফ্যাট, অনেকে হয়তো এখানে কমেন্ট করবে ম্যাডাম কুসুম তো হেলদি ফ্যাট। আমি আবারও বলে দিচ্ছি, জানি কুসুম হেলদি ফ্যাট, কিন্তু ডিমের সাদাটায় রয়েছে অ্যালবুমিন, প্রোটিন অ্যালবুমিন। একটা ডিমে ম্যাক্স টু ম্যাক্স 6 গ্রাম প্রোটিন পাওয়া যায়। একটা ডিম, গোটা ডিম যদি আপনি খান, ধরুন আপনার কোলেস্ট্রল লেভেল সামান্য বেশি, সেই ক্ষেত্রে খান, কোনো ক্ষতি নেই। ধরুন আপনার ট্রাইগ্লিসারাইডস অনেক বেশি, এদিকে এলডিএল এইচডিএল কোলেস্ট্রল একদম মানে ঘেটে হয়ে রয়েছে, আমি বলবো সেই ক্ষেত্রে রোজ রোজ গোটা ডিম খাওয়ার দরকার নেই। কিন্তু আমি যদি হেলদি পার্সন, অবশ্যই খান না, কোনো ক্ষতি নেই, আপনি রেগুলার 2টো করে ডিম খান, কোনো ক্ষতি নেই, কোনো রকম কোনো ক্ষতি নেই, আমি বলে দিলাম। আর মাসেল গেইন করলে তো আরো বেশি প্রোটিন আসবে, কারণ একটা মানুষের প্রোটিন ক্রাইটেরিয়া ডিপেন্ড করে পার কেজি বডি ওয়েটে 1 গ্রাম, এটা ন্যাচারাল হিসেব, ঠিক আছে? এবার পেশেন্ট যদি সিকেডি হয়, অর্থাৎ কনিক কিডনি ডিজিজে আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে প্রোটিন পার্সেন্টেজটা কমে যাবে। পেশেন্ট যদি মাসেল গেইনিং করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে প্রোটিন পার্সেন্টেজটা একটু বেড়ে যাবে। কিন্তু একটা নর্মাল স্বাভাবিক ব্যক্তি সারা দিনে পার কেজি বডি ওয়েটে 1 গ্রাম প্রোটিন খেতে পারবে। কিন্তু এখানেও একটা কথা বলি, অনেকের মধ্যে ধারণা আছে যে দাদা 1 পিস 100 গ্রাম মাছ খেয়ে নেবো, মানে 100 গ্রাম প্রোটিন আমার চলে গেল। এখানে একটা কথা বলি, ধরুন একটা তেলাপিয়া মাছ বা বাটা মাছ 100 গ্রাম, তাতে আপনারা প্রোটিন পাবেন ম্যাক্স টু ম্যাক্স 29 থেকে 32 গ্রাম।
আচ্ছা, সেই ক্যালকুলেশনটা কিন্তু একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানই করে দিতে পারে। ঠিক আছে, আপনার প্রোটিন ক্রাইটেরিয়া এইভাবে। এবার আপনার প্রশ্নটা ছিল যে আমি কি ডিমের কুসুমটা খেতে পারি যদি আপনার ব্লাড প্যারামিটারসে কোনো গন্ডগোল না থাকে, যদি আপনার ওয়ার্ক হ্যাবিট হয় সেডেন্টারি, মানে আপনি অ্যাক্টিভ, খান না, কোনো ক্ষতি নেই। একটু গোলমরিচ দিয়ে নেবেন, লবণ দিয়ে খাবেন না। তাহলে কি হবে জানেন, গোলমরিচে উপস্থিত পিপারিন ডিমে উপস্থিত মাইক্রোনিউট্রিশনগুলোকে প্রপারলি শোষণ করতে সাহায্য করবে। বুঝতে পারলেন, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু লবণ যখনই আপনি খাবেন তখন ওটা সমস্যা ক্রিয়েট হবে, এই আর কি। আচ্ছা, এবার আমি যেটা জিজ্ঞাসা করি যে ঠিক সময় অনেকে খাবার খায় না, ঠিক সময় খাবার না খেলে কি কোনো ক্ষতি হতে পারে? প্রচুর ক্ষতি হতে পারে। কি ক্ষতি হতে পারে? কি ক্ষতি হতে পারে? প্রথম কথা হচ্ছে আমাদের খাবারকে ডাইজেস্ট করার জন্য অনেকগুলো এনজাইম রয়েছে, টায়ালিন, মল্টেজ, ওরা তো সময় মতো রিলিজ হতে থাকবে, কিন্তু আপনি খাবারটা দিচ্ছেন না যে, তাতে তো গোলযোগে কে পড়বে? আপনার শরীরটা পড়বে। কেমন ভাবে পড়বে বলি, ডাইজেস্টিভ সিস্টেম আস্তে 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 ক্ষতিগ্রস্ত হতে থাকবে, কারণ আপনি টাইমে দিচ্ছেন না। সে কিন্তু এনজাইমগুলো রিলিজ করছে। এই যে টাইম মতো খাবার না খেলে কিন্তু আলসার হওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকে যায়, পেপটিক আলসার হওয়ার। আরেকটা জিনিস যেটা হতে পারে, আপনার ইমিউনিটি দিন দিন কমে যাবে যত আপনি টাইম মতন না খাবেন। টাইম মতন না খেলে যেটা হতে পারে, আপনার এনার্জি ড্রপ করবে, আপনার কোনো কাজে মন লাগবে না। আরেকটা পেশেন্ট কাউন্সিলিং করতে গিয়ে যেটা, আমি তো প্রচুর পেশেন্টকে আগে হিস্ট্রিগুলো নিই বেশি করে, যে কি আছে পেশেন্টের রুট কজটা খোঁজার চেষ্টা করি, কেন পেশেন্টের এই প্রবলেমটা হচ্ছে। অনেক পেশেন্ট যেরকম টাইম মতন খাবার খাচ্ছে না, দেখা যাচ্ছে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি। বুঝতে পারলেন তো? এবার ভিটামিন ডি এর যখন ডেফিসিয়েন্সি হবে না, হেয়ার ফল হতে থাকবে, স্কিন একদম ঝুলে যাবে, মানে কোলাজেন ব্রেকডাউন হতে থাকবে। কোলাজেন ব্রেকডাউন হতে থাকবে, তার মানে কি, আমার যখন শরীরে মাইক্রোনিউট্রিশনগুলো সাফিসিয়েন্ট না থাকবে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, ভিটামিন ডি, এগুলো যখন পর্যাপ্ত ওয়েতে না থাকবে, তখন কিন্তু প্রথমে বুঝবেন না, কারণ মহাশয় তো শরীর, যাহা সহাবেন তাই সইবে। কিন্তু একটা টাইমের পর গিয়ে না, মানে জাস্ট ভঙ্গুরের মতো ভেঙে চুরে পড়ে যাবে। সেই সময় গিয়ে না আর কিছু করার থাকবে না, তখন ব্লাড টেস্ট করে দেখবেন এই ডেফিসিয়েন্সি, লিভারে এসজিওটি এসজিপিটি বেড়ে গেছে, ওইদিকে কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইডস বেড়ে গেছে, এইদিকে হিমোগ্লোবিন ডাউন হয়ে গেছে, মানে সবকিছু ঘেটে ঘ। আমি এরকম পেশেন্ট, আমার এই গতকালই একজন এনরোল করেছে, আমি মানে কনফিউজড হয়ে যাচ্ছি তার ডায়েট প্ল্যানটা আমি কিভাবে তৈরি করব। কেন কি বলি, প্রথম কথা হচ্ছে পেশেন্টের টিউবারকিউলোসিস, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে পেশেন্টের ক্রিয়াটিনিন লেভেল বেশি, ও বাবা, ঠিক আছে। তৃতীয় কথা হচ্ছে পেশেন্টের হাই সুগার। বোঝাতে পারছি তো? কারণ এইদিকে টিবি রয়েছে, টিউবারকুলোস, তাকে আমাকে প্রোটিন বেশি দিতে হবে, ওইদিকে আবার ক্রিয়াটিনিন বেশি, প্রোটিন দিতে পারবো না, আবার ওইদিকে আবার হাই সুগার। বোঝাতে পারছি তো যে কিছু ক্ষেত্রে না, যে আমি আবারও বলছি দাদা, একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানই এই রুট কজে গিয়ে কাজ করে। আজকাল হয়তো অনেক ডায়েটিশিয়ান আছে, কিন্তু আমি বলবো সবসময় দেখা উচিত যে সে ক্লিনিক্যালি কতটা আপনাকে ট্রিট করছে, সে কতটা রুট কজকে খুঁজে 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 বার করছে, সেটা কিন্তু খুব ম্যাটার করে। তো এরকম পেশেন্টের ক্ষেত্রে আমাকে তো তাকে দিতে হবে। এরকম পেশেন্টের ক্ষেত্রে সবার আগে দরকার মেন্টাল সাপোর্ট, সবার আগে দরকার। কারণ কি দেখুন, একজন সিকেডি পেশেন্ট যখন আমার কাছে আসে না, সে পুরোপুরি মন থেকে বিধ্বস্ত হয়ে আসে যে আমার কিডনির এরকম অবস্থা, তার মানে আমাকে ডায়ালিসিসে যেতে হবে, আমি আর বাঁচবো না বেশি দিন, মানে ওখানেই আমার জীবনটা স্টপ। সেই জায়গায় দাঁড়িয়ে না পেশেন্টকে না, মানে মাইন্ডের দিক থেকে, মনের দিক থেকে একটা প্রোটেক্ট করতে হবে চারপাশ দিয়ে। খাবার দাবার অবশ্যই ম্যাটার করবে, এবং একটা ব্লেসিংস, একটা ভগবানের প্রার্থনাটা কিন্তু একটা খুব ম্যাটার করে। এরকম কিছু কিছু কেস না, মানে যখন আমি করি না, আমি খুব মানে ইমোশনাল হয়ে পড়ি এই কেসগুলো হ্যান্ডেল করতে গিয়ে, কিন্তু করতে হবে, প্রফেশন তো, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আচ্ছা, যেটা নিয়ে কথাটা এলো, তুমি নিজেই নিয়ে এলে, সেটা হচ্ছে যে কিডনির সমস্যা। এই কিডনির সমস্যা তো হয়ে গেলে কি হবে সেটা নিয়ে কিছুটা কথা হলো, কিন্তু কিডনিকে জেনারেলি কিভাবে সুস্থ রাখবো, এটা একটা খুব ভালো প্রশ্ন। সবার আগে যেটা বলবো, কিডনি আমাদের ডাইজেশনের একটা পার্ট, ঠিক আছে। কিডনি ডাইজেশনের, আমি ডাইজেশনের পার্ট কেন বলছি, কারণ দেখুন, কিডনি গিয়ে লাস্টে কিন্তু সমস্ত খাবারগুলোকে ফিল্ট্রেশন করছে। কিডনির একটা রেট হয় জিএফআর ফিল্ট্রেশন রেট, সেখান থেকে কিন্তু সব কিছু ফিল্টার হচ্ছে,
মানে এক প্রকার কিন্তু ওই খাবারগুলোকে শোষণ করাতে একটা কিন্তু ভূমিকা পালন করে, এটা আমি বলছি, মানে ওই ফর্মে কথাটা আমি বললাম আর কি। এবার আমি যেটা বলবো যে যখন একটা মানুষ কিডনি রোগে আক্রান্ত হবে, তা তো একদিনে সাইন অ্যান্ড সিমটম পাবে না, দীর্ঘদিন ধরে হতে 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 সে কিন্তু ওই সাইন অ্যান্ড সিমটমটা পাবে। তার আগে যেটা করতে হবে, আপনার হেরিডিটিতে যদি কারোর সিকেডি থাকে আপনাকে কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে। আপনার হেরিডিটিতে যদি কারোর ডায়াবেটিস থাকে আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে, কারণ ডায়াবেটিস সংক্রান্ত কিডনির সমস্যা কিন্তু এখন প্রচুর দেখা যায়। মানে ক্রিয়াটিনিন লেভেল বেড়ে গেল, সোডিয়াম পটাশিয়ামের ডিসব্যালেন্স, এরকম অবস্থায় ওয়াটার খুব ম্যাটার করে, জল। আপনি সারাদিনে কতটা জল খাচ্ছেন, আপনি টয়লেট কি চেপে রেখেছেন দীর্ঘ 2 ঘন্টা ধরে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আপনি যদি জল খেতে ভালো না বাসেন, আপনাকে কি করতে হবে, ডিটক্স ফর্মে জলগুলো খেতে হবে। এটা বারবার ডিটক্স ফর্মের জল মানে আমি বলে দিচ্ছি, হ্যাঁ সেটাই ম্যাটার করে। দেখুন, আপনার বডি থেকে যখন প্রপারলি টক্সিনগুলো, ফ্রি র্যাডিক্যালসগুলো যখন বেরিয়ে যাবে, অটোমেটিক্যালি আপনি ভেতর থেকে একটা হেলদি হয়ে উঠবেন। ডিটক্স জল যেরকম, আমি একটাই জল বলছি, সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমকে অনেক বেশি উন্নত করবে। সেটা হচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন, আদা, যাদের কনস্টিপেশন আছে তারা করবেন না, আদা, জিরে এবং পুদিনা পাতা, এই 3টেকে ভালো করে ফোটাতে হবে। ফোটানোর পর এটাকে ছেঁকে নেবেন, নিয়ে এই জলটা সূর্য ডোবার আগ অবধি বারে বারে খান। এবং এই জলটা খেলে একটা জিনিস যেটা হবে, খুব প্রেসারে কিন্তু আপনার টয়লেট আসবে, এবং টয়লেট করতে হবে, কারণ কি টয়লেটের মাধ্যমে কিন্তু আপনার টক্সিনগুলো রিলিজ হয়ে যাবে এবং আপনি প্রচণ্ড লাইট ফিল করবেন। আপনি এটাকে যদি কন্টিনিউ করতে পারেন 7 থেকে 10 দিন, এটুকু বলে দিতে পারি আপনি অনেকটা ফ্রি ফিল করবেন। জিঞ্জার কেন বারণ করলাম, কারণ জিঞ্জারে উপস্থিত জিঞ্জারল কনস্টিপেশনকে কিন্তু একটু বাড়িয়ে দেয়। যারা কনস্টিপেটেড তাদের জন্য বলবো যে তারা মেথি ওয়াটারকে প্রাধান্য দিতে পারেন। মেথি ভেজানো জল, তার ভেতর একটু অ্যালোভেরা জুস অ্যাড করে দিলেন, দিয়ে ওই মেথি জলটা বারে বারে খেলেন, ওটা কিন্তু আপনার লিভারকে কিন্তু ক্লিন করবে। কিডনির কথাটা বলছিলাম, তো কিডনিকে হেলদি রাখার জন্য সবসময় চেষ্টা করতে হবে বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কেমিক্যালযুক্ত খাবার, প্রিজারভেটিভ খাবার, এগুলোকে এড়িয়ে চলতে যতটা সম্ভব। অতিরিক্ত ডায়েট আবার মানুষকে কিন্তু অসামাজিক করে তোলে, এটাও আমি বলে দিলাম, কারণ আমি সব বলছি, পেশেন্ট বলবে তাহলে কি করব, এটাও বলে দিলাম। আপনি আপনার শরীরের কন্ডিশনকে ফিল করুন, বুঝুন আপনার শরীর কি চাইছে, আপনার শরীর কিন্তু আপনাকে সিগন্যাল দেবে। এই তো সেদিন একজন পেশেন্ট আমায় দেখাচ্ছে, দিদি পাটা চিপলে ডেবে যাচ্ছে। আমি বললাম একটা ক্রিয়েটিনিন করাও, একটা সোডিয়াম পটাশিয়াম করাও, এগুলো ইডিমা মানে পায়ে জল চলে আসলে এগুলো কিন্তু জেনারেলি হতে পারে। তো এরকম সিচুয়েশানে আমি বলবো যে একটু নিজের সেলফ কেয়ার করুন প্রথম থেকে, মানে খারাপ হয়েছে বলে করব সেরকম না। আমরা যদি প্রথম থেকে শক্ত হাতে এই জিনিসগুলোকে ধরে করতে পারি, আপনি জীবনের সব পরীক্ষায় উত্তীর্ণ হবেন। নট অনলি যে ফিজিক্যাল হেলথে, মেন্টাল হেলথে, যে কোনো কিছুতে। ইভেন আমি নিজে হয়েছি, সেই জন্য আমি বললাম এই কথা। বলছি যে এই যে তাহলে কিডনি তাহলে ভালো রাখতে গেলে কি প্রচুর পরিমাণে জল খেতে হবে? প্রচুর পরিমাণে না, অবশ্যই প্রচুর পরিমাণে না। আপনি যদি সারাদিনে 6-7 লিটার জল খান, যেটা কিডনি এফেক্ট করবে, কখনো না, কোনোদিনও না প্রচুর পরিমাণে। সেটা হচ্ছে ধরুন একটা ছেলের ক্ষেত্রে যদি আমি বলি, মিনিমাম 3.5 থেকে 4 লিটার ইজ এনাফ, মোর দ্যান এনাফ। আর একটি মেয়ের ক্ষেত্রে যদি আমি বলি, সেটা 3.5 থেকে 3.7 ইজ এনাফ। এই অবধি জল খেলেই যথেষ্ট, কারণ আমাদের শরীরে অলরেডি আগে থেকে জল রয়েছে, ঠিক আছে, জলের একটা পার্সেন্টেজ রয়েছে, অতটুকু জল খাও, ঠিক আছে। এক্সেস দরকার নেই, এক্সেস দরকার হলে কিন্তু এটা হার্মফুল, আমি বলে দিচ্ছি। না না, সেটা ওই যে আমি যখন ডায়েট প্ল্যান দিই, পেশেন্টের হাইট, ওয়েট, বিএমআই, আইডিয়াল বডি ওয়েট, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার এনি ফুড অ্যালার্জিস, লাইক ডিসলাইক, সব কিছুর ওপর ম্যাটার করে আমি প্রেসক্রাইব করে দিই যে আপনার সারাদিনে এত লিটার জল প্রয়োজন। এই হচ্ছে ব্যাপার। আর কিডনিতে স্টোন হলে কি কি খাবো না? হ্যাঁ, এটা একটা দাদা ভালো প্রশ্ন। আমি বলছি, কিডনিতে স্টোন হলে একটা জিনিস মাথায় রাখতে হবে, স্টোনটা কেন হচ্ছে। দেখা যাচ্ছে অনেক পেশেন্টের ইউরিক অ্যাসিড লেভেলটা বেশি,
অনেক সময় দেখবেন যে ইউরিক অ্যাসিড যখন বেশি থাকবে তখন অটোমেটিক্যালি ক্রিয়াটিনিনের ওপর কিন্তু একটা এফেক্ট পড়ে। এই যে ইউরিক অ্যাসিড প্রত্যেকের মধ্যে আছে, যখন এটা বেড়ে যায় তখন ইউরিক অ্যাসিডের উপস্থিতি কিছু এলিমেন্ট, কিছু অ্যাসিডের মধ্যে যেই পদার্থগুলো থাকে সেগুলো জমতে 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 ক্রিস্টাল ফর্মে ওগুলো কিন্তু পাথর সৃষ্টি করে, স্টোন সৃষ্টি করে। এবার এরকম অবস্থায় কি করতে হবে, পিউরিনযুক্ত খাবার খাদ্য তালিকা থেকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। আমি পিউরিন কিসে পাবো, যে কোনো সামুদ্রিক অর্গান, যেরকম কাঁকড়া বলতে পারেন, বা ওই এখন যে স্টার ফিশ যেগুলো পাওয়া যায় ওটা বলা যেতে পারে, বা মাংস, খাসির মাংস, স্কুইড হওয়া যেতে পারে, বা খাসির মাংস, বা ডাল যেরকম মুসুর ডাল, বা এনি টাইপস অফ ভেজিটেবলস, মোটা সিডস, এগুলোতে পিউরিন রয়েছে। মাছের ডিমে কিন্তু পিউরিন রয়েছে। এছাড়া খাসির মাংসের মেটেতে কিন্তু পিউরিন রয়েছে, বা রুই মাছের মাথাতে কিন্তু পিউরিন রয়েছে। বা পিউরিনযুক্ত খাবারগুলোকে কিন্তু সরিয়ে দিতে হবে। অর্থাৎ এরকম সিচুয়েশন হলে কিন্তু মানে কিডনিটাও এফেক্ট হবে। সুতরাং বলবো এরকম সিচুয়েশনে প্রোটিনটাকে তুলনামূলকভাবে একটু কম রাখতে হবে যারা এই ইউরিক অ্যাসিডের সমস্যায়, মানে কিডনির স্টোনের সমস্যায় যারা ভুগছেন। তবে স্টোন কিন্তু আবারও হতে পারে, একবার হয়ে গেছে বলে যে আবার হবে না সেরকম ব্যাপার নেই। শুধু একটাই কথা বলবো, ওয়াটার ঠিকঠাক ইনটেক করতে হবে, ডিটক্স ওয়াটার ইনটেক করতে হবে, তাহলে কিন্তু এগুলো টক্সিন রিলিজের মাধ্যমে কিন্তু কিওর হওয়া পসিবল। চা কফি কি কিডনির ক্ষতি করে? চায়ে ট্যানিন রয়েছে, কফিতে ক্যাফাইন রয়েছে, ঠিক আছে? তো এই দুটো জিনিস আমরা কিভাবে খাচ্ছি সেটা কিন্তু ম্যাটার করে। আমরা যদি রেগুলার 15 থেকে 20 কাপ চা খাই এবং সেটা যদি দুধ চা চিনি দিয়ে মালাই করে খাই, সেটা ক্ষতি করবে দাদা না। কিন্তু আমি যদি চিনি ছাড়া লাল চা দিনে 4-5 কাপ খাই, হ্যাঁ, তাহলে কোনো ক্ষতি নেই। একটু লেবুর রস দিয়ে দিন, লেবু চা, তাহলে ওটা আরো বেশি হেলদি হবে। আর কফির ক্ষেত্রে যদি ব্ল্যাক কফি উইদাউট সুগার, হ্যাঁ, ব্ল্যাক কফি ইনস্ট্যান্ট একটা এনার্জি দেবে, আমাদের লিভার হেলথের জন্য খুব বড় ভূমিকা পালন করে ব্ল্যাক কফি। তবে সেটাও একটা পরিমিত, এই যে ডেইলি রেগুলার 2 থেকে 3 কাপ, বড় জোর 4 কাপ, এর বেশি কিন্তু নয়। 4 কাপ অবধি খাওয়া যেতে পারে, এনাফ খাওয়া যেতে পারে, কিন্তু এর বেশি যখন খাবে, কিন্তু সেটা আবারও বলছি উইদাউট সুগার, চিনি ছাড়া, চিনি দিয়ে কিন্তু ভুলেও নয়, তাহলে তার সবকিছু গন্ডগোল হয়ে যাবে। না, আমার যেমন চিনি ছাড়াই কফি বা চা খাওয়ার অভ্যেস, কিন্তু আমি দিনে 3-4 কখনো 5 কাপও খেয়ে ফেলি আর কি। হ্যাঁ, কোনো অসুবিধে নেই, খেতে পারো। কারণ কি, তুমি যেই প্রফেশনে রয়েছো, যেই ওয়ার্কলোড, তাতে তোমার একটা ইনস্ট্যান্ট এনার্জির দরকার, যেটা কিনা হ্যাঁ এক্স্যাক্টলি, মানে সারাক্ষণ চার্জড আপ থাকতে গেলে, যেটা কিনা ক্যাফাইন এবং ট্যানিন সহজে দেয়, ইনস্ট্যান্ট এনার্জিটা আপনাকে কিন্তু প্রোভাইড করে। এবার সেটাই আমি বলবো, আপনার ইনস্ট্যান্ট এনার্জির জন্য 4-5 কাপ কফি ইজ এনাফ, মোর দ্যান এনাফ, কিন্তু এর বেশি যাবেন না। কিন্তু একটা কথা বলে রাখি দাদা, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। ধরুন অনেকে কি করছে, ব্রেকফাস্টের সাথে সাথে চা খাচ্ছে, ব্রেকফাস্ট করছে, চা খেয়ে নিল, এবার বা সকালবেলা নাট সিডস খেলো, চা খেয়ে নিল। চায়ে উপস্থিত ক্যাফাইন, ট্যানিন এবং কফিতে উপস্থিত ক্যাফাইন, এগুলো কিন্তু ওই যেই খাবারগুলো খাচ্ছেন, ধরুন ব্রেকফাস্ট খাচ্ছেন বা ওই নাট সিডস খাচ্ছেন, তাতে উপস্থিত যে মাইক্রোনিউট্রিশন, সেইগুলো কিন্তু শোষণে বাধা দান করবে। আচ্ছা, সুতরাং চা বা কফি যদি আপনাকে খেতেই হয়, ব্রেকফাস্ট করার ঘন্টাখানিক পরে খান বা ঘন্টাখানিক আগে খান, গ্যাপিংটা এরকম রাখুন, তাহলে পরে সঠিক ওয়েতে শোষিত হবে সব খাবারের নিউট্রিশনগুলো। এবার যেটা আসি সেটা হচ্ছে যে বাচ্চাদের, আচ্ছা, বাচ্চাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে কি ধরনের ডায়েট ফলো করা উচিত? অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। বাচ্চাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে ডায়েটের আগে যেটা ইম্পর্টেন্ট, মোবাইল না দিয়ে খাবার খাওয়াতে হবে, সেটা সবার আগে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি একটু বলি। কারণ আপনি যখন আপনার বাচ্চাকে মোবাইল দিয়ে দিয়ে খাওয়াবেন, ওর ফুল কনসেন্ট্রেশনটা থাকবে কিন্তু মোবাইলে। আমার ভাইপো আছে, একটা কাবাসি নাম, সেটাই। এবার এই ক্ষেত্রে কি হয়, বাচ্চা কিন্তু ওভার ইট করে ফেলছে, ওর কনসেন্ট্রেশনটা ওখানে, বা প্যারেন্টস কি করছে, খাওয়াচ্ছে, তাতে করে কি হয়, দেখা যাচ্ছে চাইল্ডহুড ওবেসিটি কিন্তু বেড়ে যাচ্ছে। ও তাই? একদম। এবং আরেকটা জিনিস, ওর মনের বা মানসিক ডেভেলপমেন্টে কিন্তু কিছুটা ক্ষতি হচ্ছে। কারণ কি, তার ফুল, আমরা কি খাবারের টেস্ট বার, এই যে আমি আমার পেশেন্টদেরকে বলি সব সময় যে আপনি অনুভব করুন, আপনি যে খাবারটা খাচ্ছেন এটা ভেতর থেকে ফিল করুন, তবে গিয়ে আপনার সঠিক ডাইজেশন হবে।
তবে গিয়ে আপনার প্রপার ওয়েতে ডিটক্সিফিকেশন হবে, তবে গিয়ে আপনার মেটাবলিক রেট বুস্ট আপ হবে। এগুলো কিন্তু খুব ম্যাটার করে। তো বাচ্চাদের ক্ষেত্রে সবার আগে ইম্পর্টেন্ট খাদ্য তালিকায় অ্যান্টিঅক্সিডেন্টকে গুরুত্ব দিতে হবে এবং ভিটামিনকে গুরুত্ব দিতে হবে, কারণ ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে বাচ্চাদেরকে, কারণ ছোটোবেলা থেকে যাতে ইমিউনিটি স্ট্রং থাকে সেই দিকটা কিন্তু সবার আগে গুরুত্বপূর্ণ। খাদ্য তালিকায় গাজরে ভিটামিন এ এবং ই রয়েছে, গাজরের হালুয়া করে দেওয়া যেতে পারে বাচ্চাদের, বা একটু ডালিয়ার ভেতরে সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে, যেরকম ব্রকলিতে লাইকোপিন রয়েছে, সেগুলো দিয়ে একটা সুন্দর করে একটা অপশান বানিয়ে দেওয়া যেতে পারে। বা দই, প্রোবায়োটিক্সের একটা ভালো সোর্স, একটু দই ওটস মিশিয়ে নিয়ে দেওয়া যেতে পারে একটু জ্যাগারি পাউডার দিয়ে। বা এই টাইমে এরকম করা যেতে পারে খই দই মাখানা একটু স্ম্যাশড করে নিয়ে ওর ভেতর ওপর থেকে একটু স্টিভিয়া দিয়ে দেওয়া যেতে পারে। ফলের কথায় যদি আসি, আমার মেয়ে ছোট, ওর বয়স হচ্ছে 1.5 বছর। আমি যেটা করি সেটা আমি তো নিজে মা, তো আমি যেটা করি সেটা আমি বলছি, আমি একটু কলা স্ম্যাশড করে ওকে খাওয়াই। কলা থেকে ও সমস্ত রকম নিউট্রিশন পেয়ে যাবে, আয়রন পেয়ে যাবে, ম্যাগনেসিয়াম পেয়ে যাবে। আপেল সেদ্ধ যদি করতে হয়, আগে দেখতে হবে, প্রত্যেকটা মা হচ্ছে বড় ডায়েটিশিয়ান, প্রত্যেকটা মা, কারণ কি মারা কিন্তু সব থেকে ভালো বোঝে বাচ্চার কোনটা প্রয়োজন। বাবারাও বোঝে, কারণ আমার হাজব্যান্ড ওকে টোটালটা ম্যানেজ করে, ইভেন আমিও করি। তো ঘটনা যেটা, ধরুন আপেল, অনেকে যেরকম বয়েলড করে আপেলটা খাওয়াচ্ছে সেদ্ধ করে, আমি বলবো সেদ্ধ করলে কিন্তু অনেক নিউট্রিশন বেরিয়ে যায়। আগে দেখতে হবে বাচ্চা ওই কাঁচা আপেলটাকে একটু স্ম্যাশড করে দেখতে হবে, ওর শরীর যদি ওটা নিতে পারে, ওটা যদি প্রপারলি ডাইজেস্ট করতে পারে, তাহলে তো সেদ্ধর কোনো দরকার নেই। নর্মাল ওয়েতে আপেল দেওয়া যেতে পারে। এছাড়া আরও নানা রকম ফল, যেরকম খেজুর খাওয়ানো যেতে পারে মাঝে সাঝে একটু, এই জাতীয় হেলদি ফলগুলো। ওদেরকে কি করতে হবে, একটু খেলার ছলে মানে কি, একটা ড্রয়িং পেন্সিল গোল করে দিলাম, ওটা করতে করতে খাওয়া, তাতে কি এগুলো হবে কি মাইন্ডফুল ইটিং। ওর কনসেন্ট্রেশন কিন্তু খাবারেও থাকবে, যে মাম্মা আমাকে খাওয়াচ্ছে, পাপা আমাকে খাওয়াচ্ছে, এই জিনিসটা থাকবে। এইভাবে খেলার ছলে বাচ্চাদেরকে খাওয়াতে হবে, তবেই বাচ্চারা ভেতর থেকে কিন্তু স্ট্রং এবং ইমিউনিটির দিক থেকে কিন্তু স্ট্রং হয়ে উঠবে। ওকে, এবার আমাকে বলো, যদি বাচ্চারা রেগুলার চকলেট খায় তাহলে কি দাঁত এবং স্বাস্থ্য দুটোই খারাপ হয়? হ্যাঁ, এটা আমি একটা কথা বলবো, রেগুলার চকলেট, চিপস বা এই জাতীয় খাবারগুলো, প্যাকেট খাবারগুলো, কোকো যেটা হচ্ছে 77% ডার্ক চকলেট, আমি প্রথমেই বলেছি যে ডার্ক চকলেট আমাদের হেলথের জন্য সত্যি খুব ভালো, কিন্তু বাচ্চা কি আর ডার্ক চকলেট খাবে? কখনোই খাবে না, আমারই ভালো লাগে না। সেটাই তো, যেটা আমি বলছি যে বাচ্চাদেরকে কি করতে হবে, ওই ডার্ক চকলেটের সাথে একটুখানি স্টিভিয়া অ্যাড করে দিলাম, তাহলে কি ওটা মিষ্টি হয়ে গেল, ওই ফর্মে কিন্তু খাওয়ানো যেতে পারে। মানে আমার ভাইপোকে করতে পারবো কিনা, আমার যে কাওয়াশি বলে ভাইপো করতে পারবো কিনা জানি না, সেও কি খুব ভীষণ চকলেট খেতে ভালোবাসে, কিন্তু আমি নিজে এটা ডেফিনেটলি ট্রাই করব। কি করতে হবে, ডার্ক চকলেটকে স্ম্যাশ করে নিয়ে ওর ভেতর স্টিভিয়া বা জ্যাগারি পাউডার একটু অ্যাড করে দিলাম, দিয়ে ওটাকে একটু জমিয়ে নিলাম, দিয়ে ওটা কিন্তু একটা হেলদি অপশন হয়ে গেল। ভালো, আর টেস্টটাও ভালো লাগবে, তবে টেস্টটা ভালো লাগবে। তবে একটা কথা বলি, অনেকেই মানে আমাকে প্রশ্ন করে যে ম্যাডাম, গুড় বলুন, মধু বলুন বা চিনি বলুন, পার্থক্যটা কোথায় নিউট্রিশনের? সবই তো মিষ্টি, বা বাতাসা বলুন, মিশ্রি বলুন। দেখুন, চিনি ইজ এমটি ক্যালোরি, ওর ভেতর ক্যালোরি ছাড়া আমি আর কিচ্ছু পাবো না, কিন্তু গুড়ের ভেতর আমি কতগুলো নিউট্রিশন পাবো, যেরকম আয়রন পাবো, ম্যাঙ্গানিজ পাবো, ম্যাগনেসিয়াম পাবো এবং ক্যালোরিও পাবো। কিন্তু আমি যদি চিনিকে বাদ দিয়ে দিই, অল্প করে গুড় দিই, তাতে করে কি আমি ওই সাবস্টিটিউটটা তো পাচ্ছি, একটু ক্যালোরি তো যাবেই, ওই জিনিসটা কিন্তু ম্যানেজেবল। কিন্তু আমি বলবো র চিনি ইউজ করা বাড়িতেই আনা উচিত না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এগুলো শুনতে এখন বড্ড হাস্যকর লাগবে, তখন বলবে কেন, আগেকার দিনে তো আমরা এত কাপ চা খেতাম। আমার যারা দর্শক তাদের হাস্যকর একদম লাগবে না, তারা অলরেডি জানেন যে চিনি, ময়দা এবং রিফাইন্ড অয়েল, এগুলো যে কোনো টেট্রা প্যাকে থাকা জিনিস, এগুলো শরীরের বেশি মানে অনেকটা বেশি ক্ষতিকর। খুব ভালো এপিসোড। এবার যেটা তোমার থেকে জানার, তোমার যে ইউ অ্যান্ড ইয়োর নিউট্রিশনিস্ট, এটার উৎপত্তি থেকে বলি আমি। হ্যাঁ, নিশ্চয়ই। যখন আমি ক্লাস 11-12-এ পড়ি, আমি ভাবলাম যে নিউট্রিশন নিয়ে এগোলে অনেকটাই ভালো হবে, কারণ যেইভাবে লাইফস্টাইল, আমি 11-12-এ পড়ি 2009-এ, 2007-এ আমার মাধ্যমিক, 9-এ উচ্চ মাধ্যমিক, তখন থেকেই না আমার মধ্যে চলতো যে লাইফস্টাইল ডিসঅর্ডারগুলো যেভাবে বেড়ে চলেছে,
আমি যদি এই নিউট্রিশন সাবজেক্টটা নিয়ে পড়ি, পরবর্তীকালে কিন্তু আমি মানুষকে অনেক সাহায্য করতে পারবো, এই জিনিসটাকে কিন্তু আমি আরও গ্রো করতে পারবো। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে না আমার শুরু, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, দেন এমএসসি কমপ্লিট করলাম, তারপর আমি এনআরএস থেকে ইন্টার্নশিপ করলাম, বম্বে থেকে মোহন ডায়াবেটিস এডুকেটর থেকে মানে ডায়াবেটিস এডুকেটর কোর্সটা কমপ্লিট করলাম, তারপর একটা কোম্পানিতে আমি ছিলাম অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে, এবং তার পাশাপাশি আমি নিজে প্র্যাকটিস শুরু করলাম। তখন দেখতাম কি, তখন একজন দুজন পেশেন্ট, আমি তখন না বড্ড ভাবতাম যে পেশেন্টের রুট কজ। আমার কাছে কিন্তু আবারও বলছি, ডায়েট কনসালটেন্সিটা আমার শুধু পেশা নয়, এটা আমার নেশা। আমি এটাকে ভেতর থেকে করতে ভালোবাসি, এবং পেশেন্ট যদি কোনো কারণে রেজাল্ট না পায় না, আমার মাথাটা কাজ করে না। তখন আমি শুধু প্রতিনিয়ত ভাবতে থাকি পেশেন্টকে আরও কিভাবে ডেভেলপ করা যায় আরও, কারণ আমার পেশেন্টরা জানে আমার হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পেন্ডিং থাকে না, কোনো দিনও কোনো নোটিফিকেশান থাকে না, আমি অথবা আমার অ্যাসিস্ট্যান্ট সবসময় ওগুলো রিপ্লাই করতে থাকে অল টাইম। তো আমি তারপর থেকে আমার এই জার্নিটা শুরু, তারপর থেকে শুরু হলো যে নিজে প্র্যাকটিস করব। এখন আজকের ডেটে দাঁড়িয়ে আমার পেজে, আমার ইউ অ্যান্ড ইওটস নিউট্রিশনিস্ট, আমার ফেসবুক পেজ, আমার এটা ইনস্টা পেজ, এটা আমার ইউটিউব পেজ, 3টে পেজ। ইউটিউবে রোজ ভিডিও আসে, বিভিন্ন রকম টপিকে রোজ ভিডিও আসে। তো এই পেজটা ক্রিয়েট করা, এবং সেখান থেকে টাচুড এখন অনেক মানুষ উপকার পাচ্ছে। ইভেন আমার এই ইউ অ্যান্ড ইওটস নিউট্রিশনিস্ট, আমার এই ব্র্যান্ডটায় আমি একটা ফ্যাসাই লাইসেন্স করে, যেটা আমি কিছু ফুড প্রোডাক্টও বার করেছি। ফুড প্রোডাক্টটা কি, যেরকম অ্যাপেল সিডার ভিনিগার, সেটা অন্যান্য দোকানেও কিনতে পাওয়া যায়, সেগুলো আমার কাছেও আছে। আমি চাই কি পেশেন্ট একটু রিজনেবল প্রাইসে পাক, কিন্তু জিনিসটা গুণগত মান জানি জিনিসটা ভালো হয়। সেটা আমাদের কোম্পানির অ্যাপেল সিডার ভিনিগার আছে, অ্যালোভেরা জুস আছে, মিক্স সিড, যেটার খুবই কম প্রাইস, মাত্র 250 টাকা দাম। তার ভেতর প্রায় 9 রকমের সিডস আছে, পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, ওয়াটারমেলন সিড, চিয়া সিডস, ফ্ল্যাক্স সিড, সাদা তিল, কিনুয়ার বীজ, এছাড়া বেজেল সিডস, এত রকমের সিডস আছে, যেটা মানে আমি জানি না কোথাও পাওয়া যায় কি না। তো এছাড়া ক্যামোমাইল টিটাও আছে, যেটা আমি বললাম আপনাকে, ক্যামোমাইল টি আছে। তো ইচ্ছা আছে এই জিনিসটাকে আরো ডেভেলপ করার। ক্যামোমাইল টি এর কত দাম তোমার এতে? ওটার দাম হচ্ছে ম্যাক্স, আপনি বাইরে যখন কিনতে যাবেন 5,000 টাকা কেজি, তো এটা আমার কাছে খুব ছোট একটা কন্টেনার, ওটার দাম হচ্ছে 380। ও তাই? একদম কম দাম। মানে আমি চেষ্টা করি আমার সমস্ত কোনো, দেখুন আমার কাছে হাই সোসাইটির পেশেন্টও আছে, যারা খুব পুয়ার তারাও আসে, আমি সকলকে সমান নজরে দেখি এবং সমান নজরে ট্রিট করার চেষ্টা করি, ঠিক আছে? তো সেই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমি আমার এই জিনিসটাকে, আমার ভবিষ্যতে আমার ইচ্ছে আছে আমি আমার কোম্পানির নিজস্ব আটাও বার করব, মানে মাল্টিগ্রেন আটা, এগুলো আমি ভেবে রেখেছি। তো এগুলো ইচ্ছে আছে করার। এখন এই মুহূর্তে যেই জিনিসগুলো আছে, অ্যাপেল সিডার ভিনিগার, মিক্স সিডস, বেজেল সিডস, অ্যালোভেরা জুস, মোরিঙ্গা পাউডার, এবং তার সাথে সাথে ক্যামোমাইল টি, এগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল। যেই পেশেন্টরা আমার থেকে কনসালটেন্সি নেয়, আমি তাদেরকে বলি আপনারা যদি নিতে চান নিতে পারেন, যদি মনে করেন বাইরে থেকে কিনবেন সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? কারণ এগুলো গ্রসারি শপেও পাওয়া যায়। অনেক পেশেন্টরা নেয় এবং নিয়ে অনেকটাই উপকৃত হয়, এবং তারা যখন নেয় না, তারা বারবার আমার থেকেই সাজেস্ট করে যে ম্যাডাম আপনার কোম্পানির প্রোডাক্টটাই। তো আমার ইচ্ছা আছে এই জিনিসটাকে আরও লার্জ করার। আমার ইচ্ছা আছে ইউ অ্যান্ড ইওটস নিউট্রিশনিস্ট বিভিন্ন জেলায় হবে, মানে আমার এক একটা ব্রাঞ্চ, আমার এরকম ভাবনা চিন্তা। জানি না দাদা আমি কতদূর। অল দ্য বেস্ট, নিশ্চয়ই হবে আগামী দিনে। কেমন লাগলো আমাদের আজকের এপিসোড অবশ্যই লিখে জানান, কমেন্ট করুন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি চন্দ্রিমাকে আবার নিয়ে আসবো, এবং ও ঝড়ের গতিতে আমাদের প্রচুর ইনফরমেশন দিয়ে গেছে আজকে, যেগুলো প্রত্যেকটাই আমাদের ব্যবহারিক জীবনে প্রাত্যহিক জীবনে খুবই কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। তাই আজকের এপিসোড এবং আগামী দিনের এপিসোড, কী ধরনের এপিসোড দেখতে চাইছেন একটু কমেন্ট করে জানান, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন। একটা গোটা বছর পেরিয়ে এসেছি, এক কথা বলতে রোজ বলতে ভালো লাগে না, তবু বারবার বলতে হয়, কারণ যত মানুষ দেখেন 10% সাবস্ক্রাইব করেন। যত বেশি সাবস্ক্রাইব করবেন আপনারা, তত বড় বড় মানুষদের কাছে অ্যাপ্রোচ করা যায় যে আমার এত সাবস্ক্রাইবার, আপনারা আসুন। আবার যদি তারা দেখেন আমার কম সাবস্ক্রাইবার, তাহলে আসতে চান না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর কামিং। আগামী দিনে আবার দেখা হবে, এবং তোমার ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা। শুধু সকলকে একটি কথা বলবো, একদম অন্তর থেকে বলছি, ইট হেলদি, স্টে হেলদি। চেষ্টা করুন, আপনার স্বাস্থ্যই আপনার সম্পত্তি, ওই সম্পত্তিটাকে ভালোভাবে ধরে রাখুন। কাজকর্ম, টাকা পয়সা, ফ্যামিলি, নিজের সব কিছু, নিজের
এভরিথিং সব কিছু থাকবে, কিন্তু স্বাস্থ্য যদি সঙ্গ না দেয় আপনিই থাকবেন না। সুতরাং স্বাস্থ্যকে গুরুত্ব দিন, সবার আগে স্বাস্থ্যকে গুরুত্ব দিন। ওকে, স্বাস্থ্যকে গুরুত্ব দিন। হেলথ ইজ ওয়েলথ। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। খুব ভালো থাকুন।